আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা শুনব এক দরিদ্র সিএনজি ড্রাইভারের জীবনের ঘটনা, যে কিনা এক রাতে এমন এক জিনিসের দেখা পেয়েছিল যা কিনা তাকে এক অন্য জগতে যেতে সাহায্য করেছিল, এবং সেদিন সে সত্যি একটা বিপদে পড়েছিল। কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করেছিল একদল জিন এবং তাদের সর্দারনি একটা পরী, যার প্রেমে সে পরবর্তীতে পড়ে, এবং কিভাবে সে ওই জিন সর্দারনির সঙ্গে দেখা করে এবং কিভাবে সেখানে সে পৌঁছায়, সেই ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা গেল। প্রতিদিনকার মতো কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি আরজি ইমরান, গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে আছি। যারা আমাকে ভালোবাসেন, দ্য মেগা বক্স পরিবারকে ভালোবাসেন, আরজি ইমরানকে ভালোবাসেন, অবশ্যই কিন্তু তারা এই ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। একটার জায়গায় 10টা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট করতে সমস্যা কোথায় সেটা আমি বুঝি না। আপনাদেরকে যে নিয়মিত আমি গল্প শোনাই ফ্রিতে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, তাহলে আপনাদের নিয়মিত কমেন্ট করতে সমস্যা কোথায়, লাইক করতে সমস্যা কোথায়? আমাদের ফেসবুক পেজটি অনেকে হয়তো লাইক দেননি। আমাদের ফেসবুক পেজের ঠিকানা, ফেসবুকে ঢুকে আরজে ইমরান লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজের নামটি চলে আসবে। আর সেই সঙ্গে আপনি চাইলে সরাসরি সার্চ করতে পারেন facebook.com/megabox.rjimran। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের জীবনের ঘটনায়। আমার নাম মতিন। সেই দিনটা যখন আমি সিএনজিটা নিয়ে বাড়ি থেকে বের হলাম, সে এক ফিকে সন্ধ্যা। সারাদিন সিএনজি চালিয়ে আমি বেশ ক্লান্ত ছিলাম। বিকেলবেলা বাসা থেকে একটু বিশ্রাম করে যখন আবার বের হব, তখন আমার মা আমাকে ডেকে বললেন, বাবা মতিন, আজকে যেহেতু অনেক দেরি করে আসবি, সেহেতু রাতের খাবারটা সঙ্গে করে নিয়ে যা। আর এত দূরের পথ যাচ্ছিস। মূলত হচ্ছে আমাদের পাশের গ্রামেরই এক চাচা ছিলেন, তার পরিবার সমেত পাশের জেলার একটি উপজেলাতে যেতে হবে। সেখান থেকে ফিরতে একটু দেরি হবে, তারা আসবেন না, আমার নিজেকেই ফিরতে হবে। ওই পথটা বেশ দুর্গম এবং একটু অন্যরকম, মানে সাধারণ পথের মতো দুই ধারে ফসলের মাঠ অথবা বাড়িঘর ধর এরকম কোনো কিছু নেই, বরঞ্চ দুই ধারে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। চট্টগ্রামের এই অঞ্চলটাতে আমি সাধারণত খুব কমই যাই এবং দুই পাশে ঘন বিরান জঙ্গল, যার কারণে ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতে চাই না। কিন্তু ওই দিন চাচা আমাকে অনুরোধ করলেন। তিনি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ওদিকে যাবেন, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছেন না, তখন সন্ধ্যা। সাধারণত আমি সন্ধ্যার পরে আর কোথাও যেতে চাই না, আমার নিজ এলাকাতেই থাকি। এই নিজ এলাকাটু উপজেলা, এইটুকুই হচ্ছে ট্রিপ মেরে বেড়াই। তবে চাচা যান অনুরোধ করলেন, আমি সেদিনকে না করতে পারলাম না। পাশাপাশি আরও বেশ কিছু অতিরিক্ত টাকা তিনি আমাকে দিবেন, সেই ওয়াদাও তিনি আমাকে করেছেন, যার কারণে আমি সিএনজিটা নিয়ে সেদিনকে বেরিয়ে পড়লাম। যদিও ওইখান থেকে না খেয়ে আসতে দিবে না, তবু আম্মাজান সাথে করে টিফিন কেরিয়ার ভর্তি খাবার দিয়ে দিলেন। আমার ছোট্ট সংসার, সিএনজি চালাচ্ছিলাম আর সেটাই ভাবছিলাম পাশের গ্রামে যখন যাচ্ছিলাম। ছোট্ট সংসারে আমার বাবা, তিনি এখন প্যারালাইসিসড অবস্থায় বিছানায় পড়ে আছেন। তিনি স্ট্রোক করেছিলেন অনেক বছর আগে, তারপর তার ভালো চিকিৎসা করাতে পারেনি বলে ওরকমভাবেই পড়ে আছেন। মা, তিনি এই আমাদের সকলকে নিয়ে সবসময় ব্যস্ত সময় পার করেন। আমাদের সেবা যত্ন এবং সবকিছুতেই তিনি তার জীবন পার করে দিয়েছেন। বড় দুই বোনকে বিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা ভাই আছে, যে কিনা এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে। ওই সময়টাতে আমি এগুলো ভাবতে ভাবতেই সেই কাকার বাড়িতে পৌঁছে গেলাম, যে কাকার বাড়িতে মূলত হচ্ছে আমাকে ওনাদেরকে নিয়ে যেতে হতো। যাওয়ার পর দেখি ওনারা মোটামুটি তৈরি হয়েই বসে আছে। আমার একটু দেরি হয়েছে। আমি ওনাদেরকে সমেত গোছালাম, গুছিয়ে বললাম, ঠিক আছে চাচা যান, চলেন। মোটামুটি এশার আজানের পরপর ওনারা বাসা থেকে বের হলো এবং আমি সিএনজিটা চালাতে শুরু করলাম। অলমোস্ট প্রায় 90 কিলোমিটার মতো রাস্তা। যেতে আসতে আমার মোটামুটি রাত 12টা-1টা তো হবেই। সাধারণত আমার সিএনজিতে তেমন কোনো সমস্যা হয় না। ওদিনকে ছিল একটু বৃষ্টির রাত এবং ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছিল। কিছুটা পথ যাওয়ার পরে খানিকটা বৃষ্টি থামলো। আকাশচ্ছন্ন, পুরো মেঘাচ্ছন্ন পুরো আকাশ, এবং চারিদিকটা তখন ঠান্ডা ঠান্ডা ভাব। আমি ওনাদেরকে নিয়ে গন্তব্যে যখন পৌঁছালাম, তখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে, তার থেকে একটু বেশি হবে। আমি আম্মাকে বলেছিলাম যে ফেরার পথে
ওরা নিশ্চিত খাবার আমাকে সাধবে, সেহেতু তোমার খাবার দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আম্মা ওই যে কথা শোনেননি, মা মানুষ, সে তো ছেলের কথা চিন্তা করবেই। যাই হোক, ওইখানে যাওয়ার পর বেশ ভালো মন্দ খাবারই ছিল, আমাকে খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি তখন ওই অবস্থায় ওইখান থেকে বেরিয়ে আসলাম। যখন বাড়ি থেকে বের হলাম তখন প্রায় 11টা কি 11:30 হবে। বাড়িতে যেতে আমার মোটামুটি ফুল স্পিডে টানলেও 2 ঘন্টার মতো সময় লাগবে, মানে 1টার কাছাকাছি টাইম হবে। আমি ওইখান থেকে অলমোস্ট 11:30টার দিকে বের হলাম। বের হয়ে সোজা সিএনজিটা টানতে শুরু করলাম। খুব দ্রুত গতিতে চালাচ্ছিলাম, কারণ রাস্তা সম্পূর্ণ ফাঁকা, আর এখন আমার কোনো যাত্রী টানারও কোনো ইয়ে নেই। আমাকে চাচাচান যথেষ্ট ভাড়া দিয়ে দিয়েছে, যাওয়া এবং আসা যা হয় তার থেকে বেশি, এবং এটা দিয়ে অন্তত পক্ষে আমার কয়েকটা দিন বেশ ভালোভাবে চলে যাবে। বাবার চিকিৎসা করানোর জন্য অনেক বছর ধরে টাকা জমাচ্ছি। ঢাকায় গিয়ে একজন ভালো নিউরোসার্জন দেখাতে হবে, কিন্তু সেই টাকাটা আমি জোগাড় করতে পারছিলাম না। একে একে কয়েকদিন ধরে টাকা গুছিয়ে ভাবছি এবার যাব, কিন্তু আর যাওয়াই হয়ে উঠছে না। যাই হোক, এসব চিন্তা করতে করতে সিএনজি চালিয়ে আমি ওই রাস্তা ধরে আসছিলাম। চট্টগ্রামের এই বিরান রাস্তাটা সবসময় একদম নীরব থাকে, এর আগেও কয়েকবার এসেছি। আমি ওদিক দিয়ে খুব দ্রুত গতিতে চালাচ্ছিলাম, যাতে করে এখানে দাঁড়াতে না হয়। কিন্তু একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, ঠিক তেমনটাই হলো। একটা ঘন বিরান জঙ্গলের ঠিক মাঝ বরাবর, দুই ধারে আশেপাশে প্রায় 10 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর দৌড় নেই। আমি হয়তো ভুল বলেছি, আরো বেশি হবে, এবং আশেপাশে কোথাও কোনো বাড়িঘর দৌড় না থাকার কারণে আমার সিএনজিটা এখানেই নষ্ট হতে হলো। আর একটু সামনে কয়েকটা বাজার আছে, সেখানে গিয়ে নষ্ট হতি, সেখানে অন্তত পক্ষে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যেত। রাস্তাটা এত বিরান ছিল, তারপর আবার বৃষ্টিতে হালকা ভিজে আছে, এরকম একটা জায়গা। আমি এই অবস্থায় কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ করেই চিন্তা হলো যে এখন আর কিছু করার নেই, যদি কোনো গাড়ি আসে তাহলে তার সাহায্য চাওয়া যাইতে পারে, কিন্তু কোনো গাড়ি ঘোড়াও তো দেখা যাচ্ছে না এই রাস্তাটাতে। প্রায় অনেকক্ষণ বসে রইলাম, 10 থেকে 15 মিনিট বসে থাকার পরেও কোনো গাড়ি ঘোড়ার সন্ধান পাচ্ছিলাম না, কোনো বাস কিংবা কোনো কিছুই আসছিল না। ভাবলাম এখন আর এখান থেকে যাওয়া হবে না। তখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে সাধারণত একটু বৃষ্টি বেশি হয়, ঝমঝম করে কিছুক্ষণ পরপরই বৃষ্টি নেমে আসে, যার কারণে সিএনজির ভিতরে আমার গুটিসুটি মেরে বসে থাকতে হলো। চিন্তা করলাম যে এখানে রাত পার করা ছাড়া আর কোনো উপায় নেই। খানিকটা অন্যরকম লাগছিল, গোমট গোমট ভাব। সিএনজির পর্দা টেনে দিয়ে পেছনের সিটে সোজা টানটান হয়ে শুলাম। শোয়ার পরে বেশ খানিকক্ষণ সময় পার হলো। বৃষ্টি হালকা থেমেছে, তবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা ভরাট কণ্ঠ আমার কানে আসলো। ঘুম ঘুম ভাব সবেমাত্র হয়েছে, আমি বুঝে উঠতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা ভরাট কণ্ঠ আমাকে ডেকে উঠল, বলল, কেউ কি আছেন এখানে? আমি তখন উঠে প্রথমবার বুঝতে পারিনি, দ্বিতীয়বার আবার বলল, কেউ কি ভেতরে আছেন? আমি সঙ্গে সঙ্গে বললাম, কে কে বাইরে? আমি পর্দার আড়াল থেকে মুখটা বের করে বাইরের দিকে তাকিয়ে দেখলাম 3-4 জন মুরব্বী দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আরো 2-1 ইয়াং যুবক ছেলেপেলে আছে এবং 2 জন বোরকা পরিহিত মেয়ে বা মহিলা আছে। আমি বুঝতে পারলাম না। আমি বললাম যে, কি আপনারা কারা? এই বৃষ্টির রাতে এই জঙ্গলের রাস্তায় কি করছেন? লোকটার মুখগুলোর মধ্যে একজন লোক ছিল মুরব্বী, এবং প্রত্যেকের হাইট অনেক বেশি। এত উচ্চতা সম্পন্ন লোকজন এর আগে আমি কখনোই দেখিনি। ওই অবস্থায় আমি তখন বললাম যে, আপনারা কারা, আর এত রাতে এখানে কি করছেন? মুরব্বী লোকটা আমার দিকে এগিয়ে আসলেন। মুখে ঘন সাদা দাড়ি এবং একদম মুখের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সেই সঙ্গে তার চুলগুলো একদম কাঁধ পর্যন্ত লম্বা, মাথায় পাগড়ি পরেছে আর জুব্বা পরা। প্রত্যেকের গা থেকে আলাদা আলাদা এমন চমৎকার সব সুঘ্রাণ আসছিল যে সেই সব সুঘ্রাণ আমার নাকে আসা মাত্রই পরাটা যেন জুড়িয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর তেনারা আমাকে বললেন যে তেনারা বিপদে পড়েছেন, বৃষ্টি, তার উপর আবার এরকম একটা অঞ্চল, সে যদি আমাদেরকে সাহায্য করে তাহলে হয়তো আমাকে ভালো পুরস্কৃত করবে। আমি তখন বললাম, আমি নিজেই তো বিপদে পড়ে আছি, আপনাদেরকে কি সাহায্য করব? আমার সিএনজিটা বন্ধ হয়ে পড়ে আছে, নিশ্চয়ই ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছে। অনেকদিন ধরে ইঞ্জিন ঠিক করবো বলে ভাবছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবে আর ঠিক করা হয়ে উঠছে না। এই কথা বলার পর তেনারা বললেন, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনার ইঞ্জিন ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন।
এই কথা বলার পর আমি বললাম যে কিভাবে আপনার সাহায্য করতে পারবো একটু বলুন। যেভাবেই হোক আমি চেষ্টা করে দেখব। তেনারা তখন বললেন, আমাদের গ্রামটা এখান থেকে 36 মাইল দূরে। আমরা এত দূর পর্যন্ত এই বৃষ্টির মধ্যে যেতে পারবো না, সঙ্গে শিশু আছে। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারতাম, আর সঙ্গে আপনারও উপকার হয়ে যেত। আমি তখন তেনাকে বললাম যে মুরব্বী, আপনি বোধহয় বুঝতে পারেননি বিষয়টা। আমার সিএনজিটা নষ্ট, আমি চাইলে এখন এখান থেকে বের হতে পারছি না। মুরব্বী লোকটা বললেন, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তেনারা আমাকে আমাকে বুঝতে না দিয়ে সবকিছু অগ্রাহ্য করে এক একে করে সকলে সিএনজিতে চড়ে বসলেন। এতগুলো মানুষ সিএনজির ভিতরে ফিট হয়ে গেল। মুরব্বী লোকটা বললেন, আল্লাহর নাম নিয়ে টান দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হবে। আমি সিএনজিতে উঠলাম, মুরব্বীর কথাটা শুনলাম। উনি যা বলতে চায় দেখি হলেও তো হতে পারে, যেহেতু ওনাকে পাগড়িওয়ালা এবং ভালো একজন মানুষ মনে হচ্ছে। আর এত দূরের পথ আমি সাধারণত সাওয়ার নিতে চাইনি, কিন্তু উনি এক বলাতেই আমি যখন স্টার্টে ক্লিক বসালাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল। ঘন্টা দুয়েক আগে আমি প্রায় 1 ঘন্টার মতো ট্রাই করেছি এবং তখন এক বিন্দুও গাড়ি চালাতে পারিনি বা স্টার্ট করতে পারিনি। আমি জানি আমার গাড়ির ইঞ্জিনের সমস্যা আছে, মাঝে মধ্যে এমন স্টার্ট বন্ধ হয় যে ধাক্কা দিয়ে ছাড়া গ্যারেজে না নেওয়া পর্যন্ত এই মাল ঠিক হয় না। কিন্তু আজকে মুরব্বী লোকটা বলা মাত্রই এক ক্লিকে ঠিক হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। ওই অবস্থায় আমি তখন সিএনজিটা চালাতে শুরু করলাম। রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, পাকা রাস্তা। এই রাস্তাটা সবসময় খুব ভালো এবং একদম পরিষ্কার রাস্তা। হঠাৎ করেই মুরব্বীটা আমাকে বললেন যে, বাবা, ডান দিকের রাস্তাটায় নামো। আমি বললাম, এইদিকে যে কোনো রাস্তা আছে আমি তো জানা ছিল না, অনেক বছর ধরে এই রাস্তায় সিএনজি চালাচ্ছি। তিনি তখন বললেন, বাবা চলো, ওদিকেই রাস্তা আছে, আমাদের গ্রামটা ওইদিকেই। আমি জঙ্গলের মধ্যে দিয়ে সিএনজিটা নামিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল না যে এখানে কোনো রাস্তা আছে। এইখান দিয়ে আমি বহুতবার যাতায়াত করেছি, কিন্তু সত্যি সত্যি আমি ওইখানে একটা রাস্তা দেখতে পেলাম, এবং অন্যরকম রাস্তা। রাস্তাটা ইট দিয়ে তৈরি এবং এমনভাবে তৈরি এবং এমন শক্তপোক্তভাবে তৈরি যে রাস্তাটা দেখে মনে হচ্ছে বহুত পুরাতন। আগেরকার আমাদের পাথরের যেরকম রাস্তা থাকতো ঠিক সেরকম রাস্তা। খানিকটা মাটি পার হওয়ার পরে পাকা রাস্তায় উঠলাম, মানে ওইরকম পাথরের রাস্তায় উঠলাম। গাড়িটা চলতে শুরু করলো জঙ্গলের ঠিক মাঝ বরাবর দিয়ে। কিছু দূর যাবার পরে আমার নজরে পড়ল একটা ছোট্ট হ্রদ টাইপের জায়গা। দুই পাশে হ্রদ দিয়ে ভরা, তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে এবং সেই হ্রদের পানি কাচের মতো স্বচ্ছ। ওইখানে কোনো মেঘ নেই অথবা কোনো বৃষ্টিও নেই, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, এমনকি আকাশের জ্যোৎস্নাও আছে। বেশ খানিক্ষণ গাড়ি চালানোর পর এরকম একটা অবস্থা দেখে আমি তখন বলে উঠলাম, দেখেছেন, এইখানে কোনো বৃষ্টি বাদল নেই, সম্পূর্ণ পরিষ্কার রাস্তা, আর ওইদিকে কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। মুরব্বী লোকটা বললেন, চলো, এগিয়ে চলো। কিছু দূর যাওয়ার পরে একটা ঘন বন পড়ল। সেই বনের মধ্যে এমন অবস্থা যে সেইখানে যেন এক প্রকার বসন্তের মতো বাতাস বইছে এবং অন্যরকম পরিবেশ সেখানে। জায়গাটা পেরিয়ে আরেকটু সামনে গেলাম। ওই বনটা পেরিয়ে আরেকটু সামনে যখন পৌঁছালাম তখন সেখানে এক মরুভূমির মতো অঞ্চল। এরকম অদ্ভুত রাস্তা, অদ্ভুত জায়গা তো কখনো দেখিনি। আশেপাশের কোনো জায়গায় কোনো গাছপালা নেই, একদম ধু ধু মরুভূমির মতো খা করছে। রাস্তার উপরে বালিও ছিটিয়ে আছে। মুরব্বী লোকটা বললেন, কোনো কিছু না ভেবে সামনে এগিয়ে চলো, এগিয়ে চলো। আমি এগিয়ে যাচ্ছিলাম। আমি ওনাদেরকে এই জন্য সাহায্য করছিলাম কারণ ওনারা পরিবার নিয়ে সম্ভবত কোথাও একটা গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে গাড়ি ঘোড়া পাননি, বৃষ্টিতে আটকে গিয়েছে। সাধারণত এই রাস্তায় গাড়ি ঘোড়া একটু কমই চলে, তবে রাতের বেলা এই বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি কম চলা শুরু করেছে। লোক দুটো বেশ অদ্ভুতভাবেই প্রথমবার আমার দিকে তাকিয়েছিল, তখন আমি সেটা অবলোকন করতে পারিনি। বেশ খানিক্ষণ গাড়ি চলার পরে সবে মাত্র একটি গ্রামের বড় গেটের সামনে গিয়ে আমি দাঁড়ালাম, এবং সেখানে দাঁড়ানোর কিছুক্ষণ পরে লোক দুটো আমাকে সরাসরি ভেতরের দিকে প্রবেশ করতে বললেন। গেটটা খুলে গেল এবং আমি সেই বড় নগরের ভিতর প্রবেশ করলাম। সম্ভবত কোনো গ্রামের দরজা, এবং ওনাদের গ্রামেরই দরজা। এক একটা বাড়ির মাঝখানে অনেক বড় বড় ফাঁকা এবং খুব বড় প্রান্তর, একটা পুরো গ্রাম, এবং এই গ্রামটা যেন একটা বাউন্ডারির ভিতরে সাজানো। আমি গাড়িটা নিয়ে সোজা চলতে শুরু করলাম। বেশ খানিক্ষণ চলার পর হঠাৎ করেই তিনি বললেন, সোজা যে বড়
বাড়িটা দেখতে পাচ্ছ সেই বাড়িটার ভেতরে প্রবেশ করো। চারিদিকে প্রাচীর এবং ইমারত দেওয়া একটা বাড়ি, দোতলা বাড়ি, পাথর দিয়ে তৈরি। বাড়িটা সম্পূর্ণ সাদা চুন পাথর দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা, আর বাড়ির প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর করে মসজিদ এবং সুন্দর সুন্দর ইসলামিক কারুকার্য আঁকা, ওইগুলো দেখে আমার পরাণ জুড়িয়ে গেল। আমি তখন সেখানে ঘরের ভিতর ঢুকলাম, মানে সেই বাড়ির মধ্যে ঢুকে সিএনজিটা সবেমাত্র সেখানে পার্ক করেছি। ওনারা একে একে সব নামলেন, মহিলারা বাচ্চা সমেত ঘরের ভিতরে চলে গেলেন এবং ওপর থেকে সকলে তাকাতে লাগলো। আর আশেপাশের বেশ কিছু লোক আছে যারা কিনা আমার দিকে বেশ অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ওনাদের চেহারা, ছবি, ওনাদের সুরাত সব অন্যরকম। কারো কারোর গায়েতে এত পরিমাণ লোম যে ওই লোম দিয়ে তার পুরো শরীর ঢেকে গিয়েছে, আর কেউ কেউ এত পরিমাণ লম্বা যে প্রায় 7 ফুটের সমান হবে। এইখানকার সমস্ত কিছু অদ্ভুত। বেশ অন্ধকারচ্ছন্ন এলাকা, চারিদিকে অন্ধকার তখনও একদম ঘুটঘুটে, কিন্তু এই বাড়িটার মধ্যে সাদা রং দিয়ে এমনভাবে ডিজাইন করা, দেখে মনে হচ্ছে যে বাড়িটা সম্পূর্ণ সাদা। তো সব মিলিয়ে আমি যখন এখানে গেলাম, মুরব্বী লোকটা তখন আমার কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি বেশ ভালো একজন মানুষ, ভালো একজন বান্দা। তোমার এরকম আমি খুশি হয়েছি, এরকম সাহায্যে। তুমি আমাদের এখানে আজকে রাতটা থেকে যাও, কারণ এখন ফেরার পথে তোমার বিপদ হতে পারে। আমি তোমাকে বলছি। মুরব্বী লোকটার কথার মধ্যে এক ধরনের কেমন অনুরোধ ছিল, আর সেই সঙ্গে সে এমনভাবে কথা বলতো যেন সে সব কিছুই জানে। আমি তখন বললাম যে হ্যাঁ, তা করা যেতে পারে। এখন তো গভীর রাত, 2টা-2:30 বাজে। এখন আমি বাসায়ও যেতে পারবো না, কাজ করি তাহলে থেকেই যাই এখানে, আপনি যেহেতু অনুরোধ করছেন। তিনি একটা মুচকি হাসি দিলেন। তার হাসিটাও বেশ সুন্দর, দাঁতগুলো বিশাল বড় বড় আকৃতির, এবং তেনাকে দেখতে স্বাভাবিক কোনো মানুষের মতো আমার প্রথমে মনে হয়নি। এবং ওইখানে যাওয়ার পর অন্যান্য সকলকে দেখে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো, এরা এরকম করে কথা বলে কিসের জন্য? বাংলাটাও এরকম টানা টানা, এরকম শুদ্ধ পরিষ্কার বাংলা না আমি যেরকম কথা বলি। সিএনজিটা ওইখানে আমি রেখে দিলাম, রেখে চাবিটা অফ করে মুরব্বী লোকটার পেছন পেছন যেতে শুরু করলাম। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। প্রথম একতলা সিঁড়ি, মানে একটু উঁচু আর কি। সে উঁচু জায়গা দিয়ে উপরে ওঠার পর বিশাল এক লোহার দরজা। এরকম বড় লোহার দরজা এর আগে আমি কখনোই দেখিনি। লোহার দরজাটা ভেতর থেকে খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এত পরিমাণ আলোকিত যেন মনে হচ্ছিল ভেতরে আরেকটা দিন, এবং এরকম দিনের আলোতে চারিদিকটা একদম ফাঁকা হয়ে আছে। আমি চোখ মেলতে পারছিলাম না। একজন লোক আমার কাছে একটা কালো গগল দিয়ে দিলেন, বললেন, এই জিনিসটা আপনি পরুন, আপনি এখানকার আলো সহ্য করতে পারবেন না, আমরা আলোতে থাকতে পছন্দ করি, আপনি এই জিনিসটা রাখুন। আমি তখন চোখে গগলটা পরলাম। পরার পর আমাকে আরেকটু ভেতরে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা খাবার টেবিল আছে, সেখানে বসতে দেওয়া হলো। আমি তখন বললাম যে আমি কি করব? মুরব্বী লোকটা বললেন, তোমাকে সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তুমি আগে একটু বিশ্রাম করো। 2জন দাসী মতো জিন আসলেন। তারা যে জিন ছিল সেটা আমি জানতাম না। তারা খুব দেখতে সুন্দর ছিল, এবং তারা মেয়ে ছিল, এবং এত চমৎকার সুন্দর মেয়ে, মুখে নাকাব দেওয়া, কিন্তু নাকাবের আল থেকেও তাদেরকে দেখা যাচ্ছে। তেনারা আমার কাছে আসলেন, আমার পা ধুয়ে দিতে লাগলেন, আমার হাত ধুয়ে দিতে লাগলেন। এরকমটা যে করবে আমি কখনো ভাবতেই পারিনি। ওই অবস্থায় তখন আমি ওইখান থেকে খুব লজ্জা পাচ্ছিলাম। আমাকে বসতে দেওয়া হলো। বসতে দেওয়ার পর কিছুক্ষণ বাদে থানচাই করে বড় বড় প্লেটে খাবার আসতে লাগলো। এত বড় বড় মাংসের টুকরো, এবং সেই সঙ্গে এত বড় বড় মুরগি আস্ত পিস আমি জীবনে কোনোদিন দেখিনি। একটা আস্ত হরিণ নাকি নিয়ে এসেছে আমার জন্য। মুহূর্তের ভিতরে হরিণ থেকে মেরে নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না। তবে ওনারা যা করছিল এবং যে জন্য করছিল তার উদ্দেশ্য আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি যে কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। ওই অবস্থায় আমি তখন তাদেরকে বলি যে এত আদর কিসের জন্য, বা এগুলো কিসের জন্য, আমি তো এত করিনি। তখন তিনারা বললেন যে তুমি আমাদের উপকার করেছো, এবং কাদের উপকার করেছো সেটা হয়তো তুমি এখন পর্যন্ত জানো না, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো কিছু গোপন করব না, সবকিছুই বলবো। তুমি আগে খেয়ে নাও, তারপর আমি সমস্ত কিছু বলছি। ওই মুহূর্তে তখন ওপর থেকে হালকা হিজাব এবং বোরকা পরা একটি মেয়ে ওপর থেকে নেমে আসলো। মুখটা দেখা যাচ্ছে, কিন্তু শরীরে হিজাব জড়ানো, এবং কালো রঙের তার ওপর আরবিতে কিছু একটা লেখা হিজাব। আমি খাবার খাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে তার দিকে আমার নজর গেল, এবং ওই মুরব্বী লোকটা আমার ঠিক অপোজিট সাইডে বসে আমার সঙ্গেই খাবার খাচ্ছিলেন।
মেয়েটা ছিল পুরীর মতো সুন্দর এবং অদ্ভুত মায়াবী তার চেহারা, চোখগুলো টানা টানা এবং ঠোঁটের মধ্যে যেন এক অন্যরকম মায়া আছে। মেয়েটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলো। নেমে আসার পর সালাম দিল তার আব্বাজানকে। মেয়েটার নাম ছিল হচ্ছে মালেকা। সে তখন তার আব্বাজানকে বললেন, আব্বাজান এত দেরি করলেন, বাইরে কোনো জায়গায় আটকে পড়েছিলেন নাকি? ওই মুহূর্তে ওই তার আব্বাজান আমাকে বললেন যে আমার মেয়ে মালেকা, ওই আমাদেরকে নিয়ে এসেছে মালিকা। ওই মুহূর্তে মালিকা আমার দিকে তাকালো। আমি ছোটবেলা থেকেই দেখতে মোটামুটি সুদর্শন বলা চলে, অতটা সুদর্শনও না। মালিকার দিকে তাকিয়ে আমি হা করে আছি এবং হা করেই আছি। সে আমাকে বলছে, আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবার সাহায্য করার জন্য। আমি তখন তার দিকে হা করে তাকিয়ে আছি মুখের ভিতরে খাবার নিয়ে। মালিকা তখন তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে সে আমার হাতে হাত রেখে হ্যান্ডশেক করতে গেলেন। আমি সেটা বুঝতে পারছিলাম না, কারণ মালেকাকে দেখে আমি তখন থমকে গিয়েছি। কেউ যে এত সুন্দরী হতে পারে তা তাকে না দেখলে আমি আসলে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতাম না বা বুঝতামও না। মালেকার দিকে আমি তাকিয়ে আছি হা করে। তখন সেই মুরব্বী জিনটা আমাকে বললেন যে কি ব্যাপার, কিছু কি হয়েছে? আমি তখন বললাম, না 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 কিছু না, আসলে আপনাদের এখানকার সবকিছু অদ্ভুত। আমি এই অদ্ভুত জিনিস দেখে সত্যি অবাক হচ্ছি। লোকটি তখন বললেন, অবাক হওয়ার কিছু নেই, আমরা সকলে এরকম ভাবেই থাকি। তোমাকে বলেছিলাম না যে তোমার কাছ থেকে আমি কোনো কিছু লুকাবো না, আমি সবকিছুই বলবো। ওই সময় বলতাম, তবে বললে হয়তো তুমি ভয় পেতে বা আসতে চাইতে না। আমি সত্যি তোমাকে এখানে নিয়ে আসার জন্য দুঃখিত, আমরা বিপদে পড়ে তোমার সাথে সাহায্য নিয়েছি। আমি তখন বললাম, বুঝতে পারছি না কি বলতে চাইছেন। লোকটি তখন আমার দিকে তাকিয়ে বললেন, আসলে সত্যি কথা বলতে আমি কোনো মানুষ নই, আমি একজন জিন, এবং এই কাবিলা দেখছো, এই কাবিলার সর্দার আমি। এ আমার একমাত্র মেয়ে মালিকা পরী, এবং ও এই অঞ্চলের সব থেকে সুন্দরী পরী। আরো দুটো মেয়ে আছে, তারা বড় বড় বউয়ের মেয়ে, তাদের বিয়ে হয়ে গিয়েছে, আর ছেলে সন্তান আছে অনেকগুলো। তো সব মিলিয়ে আশেপাশে যাদেরকে তুমি দেখছো এরা প্রত্যেকেই জিন। আমার সঙ্গে এসেছো বলে তারা কিছু বলছে না, তবে অন্য বহিরাগত হলে এতক্ষণ তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। এই কথা শোনার পর আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার হাত থেকে শরবতের গ্লাসটা নিচে পড়ে গেল। লোকটি তখন বললেন, তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমাকে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো আগামীকালকে। আর যদি তুমি কিছুদিন আমাদের এখানে থাকতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি আমাদের উপকার করেছো। ওই ঝড় বৃষ্টির রাতে সত্যি আমরা উড়ে এত দূর পথ আসতে পারতাম না। যদি আমরা যুবক জিন হতাম তাহলে পারতাম। আমার একটু ঠান্ডার ধার আছে, বৃষ্টিতে ভিজতে পারি না। আমরা ওই পর্যন্ত এসেছিলাম, তাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাছাড়া বাচ্চা জিন ছিল, ওদেরও সমস্যা হতো। এই কারণে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, তুমি কিছু মনে করো না। আমি তখন বললাম, না না কিছু মনে করিনি, আমি সত্যি কিছু মনে করিনি, বরঞ্চ আপনাদের মতো ভালো জিনেদের উপকার করতে পেরে আমি অনেক আনন্দিত। লোকটি আমাদেরকে মুচকি স্বরে তাকালেন এবং বললেন, তুমি নেহাতি বেশ ভালো এবং সাহসী মানুষ, এরকম মানুষই আমার পছন্দ। আমার কয়েকজন মানুষ বন্ধু আছে, ওরাও ঠিক এরকমই, আমি ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব। আমার মায়ের দেওয়া সেই টিফিন কেনার বাটিটি আমার সঙ্গে করে আমি সাথে ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম, আমার পাশেই রাখা ছিল। মুরব্বী জিনটা তখন বললেন, এটা কি? আমি বললাম, এটা আমার মায়ের দেওয়া খাবার, আমার মা রান্না করেছিল। ওই যে ট্রিপে বেরিয়েছিলাম, মা ভেবেছিল হয়তো বাইরে কোদা লাগবে, খেয়ে নিব। তখন তিনি বললেন, দেখি দাও তো, আমি যে কতদিন মানুষের হাতে রান্না খাই না, আমার কাছে খুব ভালো লাগে। আমি টিফিন কেরিয়ার বাটিটা তার দিকে এগিয়ে দিলাম। তিনি খুলে ঘ্রাণটা নিয়ে একদম পরাণ জুড়িয়ে গেল যেন। খাবারটা তিনি খেতে শুরু করলেন। তিনি তার মেয়ে মালেকাকেও কিছুটা দিলেন খেতে। মালেকা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কেন তাকাচ্ছিল আমি জানি না, তবে ওর তাকানোর মধ্যে অদ্ভুত এক মায়া ছিল, যে মায়াটা আমাকে কেমন যেন কাবু করে ফেলছিল। ওর দিকে আমি তাকাতে পারছিলাম না, একদম চেহারা জলজল করছে, চোখের মধ্যে এক অনন্য মায়া আছে। আমি ও একটা পরি জানার পর থেকে আরো ওর দিকে আমি তাকাচ্ছিলাম না, আর তখন সাহসী করতে পারছিলাম না। যাই হোক, ওই অবস্থায় তখন আমি খাওয়া দাওয়া শেষ করি। ওনারা খুব প্রশংসা করে আমার মায়ের রান্নার এবং বলেন যে একদিন আমি তোমাদের বাড়িতে যাব এবং সেখানে গেলে অবশ্যই কিন্তু তোমার মায়ের হাতের রান্না আমাকে খাওয়াবে। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তাই বলে উনি খেয়ে দিয়ে উঠে পড়লেন। আমি তখনও খেয়ে যাচ্ছিলাম, খুব ক্ষুধা লেগেছিল, কারণ খেয়ে এসেছি সেই কখন। তারপর ওই অবস্থায় আমি ওইখান থেকে উঠে দাঁড়ালাম। দুজন দাসী এবং একজন জিন আমাকে বললেন, চলুন আপনাকে আপনার কক্ষ দেখিয়ে দেওয়া হবে। সঙ্গে মালিকাও ছিল। মালিকা এবং আমি সিঁড়ি দিয়ে একসঙ্গে উঠছিলাম।
তার গায়ে একটা অদ্ভুত মায়াবী ফুলের ঘ্রাণ আছে। ঘ্রাণটা কোন ফুলের জানি না, তবে সত্যি সে যে এক অন্যরকম মায়ার নাম সেটা তার শরীরের ঘ্রাণ, তার চোখের মায়া এবং তার অদ্ভুত কথা বলার ধরন দেখলেই বোঝা যায়। সে আমাকে সঙ্গে করে নিয়ে গেল দোতলার এক কামরায়। পুরো বাড়িটা ধবধবে সাদা। ডান দিকের একটা বিশাল কামরায় আমাকে থাকতে দেওয়া হলো। বলল, এটা আপনার কামরা, আপনি এখানে থাকবেন। এটার ঠিক অপোজিট কামরায় আমি আছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নেবেন, ঠিক আছে? যাওয়ার সময় মালিক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি বেশ অদ্ভুত, আপনার কথা বলার ধরনও বেশ অদ্ভুত। আমার কাছে খুব ভালো লেগেছে। কালকে আপনার সঙ্গে কথা হবে, এখন আপনি বিশ্রাম করুন। তাই বলে মালিক ওখান থেকে চলে গেল। বড় সেই লোহার দরজাটা লাগিয়ে দিয়ে গেল। বলল, কোনো কিছুর প্রয়োজন হলে জিনদেরকে ডেকে নেবেন, ওরা এখানেই আছে। আমি ঘুম থেকে পরের দিন ওঠার আগে চিন্তা করলাম যে যদি মারা যায়, যদি এরা আমাকে কিছু করে ফেলে, এই ভয়েই আমি ছিলাম। বিছানার পর গায়ে লিয়ে দিলাম। এত নরম বিছানার আগে আমি কখনো ঘুমাইনি। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেশ কিছু জিন বাইরে ওড়াউড়ি করছে। জিনেরা রাত্রেবেলা বিচরণ করে এটা শুনেছিলাম, কিন্তু এখানে আসার পর আমি সেটা দেখলাম। আমার বিন্দু পরিমাণ ভয় লাগছিল না, কারণ ওই লোকটি ভালো। উনি যখন বললেন উনি একজন জিন, তখন পর্যন্ত আমার ভয় লাগছিল, কিন্তু ওনার আচার ব্যবহার এবং সমস্ত কিছু দেখে এখন আর ভয় লাগছে না। বিছানার পর গা এলিয়ে শুয়ে পড়লাম। তারপর কখন যে ঘুমে পড়ে গেলাম আমি নিজে জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাহিরে আমি আওয়াজ শুনতে পেলাম, বেশ খানিকটা গম্ভীর আওয়াজ। ওই আওয়াজেই মূলত আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি সোজা বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। তখনই দরজাটা ঠাস করে খুলে উঠল। দুজন দাসী আমার জন্য প্লেটে বা ট্রেতে করে কোনো একটা খাবার নিয়ে আসলেন, এবং সেই সঙ্গে আরেকটা প্লেটে কাপড় এবং আরো বেশ কিছু সরঞ্জাম আছে নিজের পরনের। উনি বললেন, আপনি বিশ্রাম করুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে। আপনি দেরি করে উঠেছেন, এই জন্য অন্যান্য সকলে সমস্ত কিছু করে চলে গিয়েছেন। তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। আমি ঘুমিয়েছিলাম ফজরের খানিকক্ষণ আগ মুহূর্তে। ফজরের নামাজ পড়েই ঘুমিয়েছিলাম এক কথায় বলতে গেলে, এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তখন প্রায় দুপুর, সূর্য প্রায় মাথার ওপর থেকে ঢলে পড়েছে পশ্চিম কোণে। ওই অবস্থায় আমি তখন উঠলাম। উঠে একজন পুরুষ জিনের সঙ্গে আমি চলে গেলাম একটা পুকুর পাড়ে, এবং সেখানে নাকি সকল জিনেরা গোসল করে। এই বাড়ি যারা আছে আমাকে সেখানে গোসল করতে বলা হলো। চারিদিকটা ঘেরাও করা এবং খুব স্বচ্ছ পানি, খুব সুন্দর পানি। নিটেল পানির ভিতরে গোসল করে আমার খুব ভালো লাগলো। খানিকক্ষণ গোসল করার পর ওনারা আমাকে কাপড় দিলেন, কাপড়টা পরে নিলাম। তারপর এখান থেকে আসার পর আমি বললাম, বাহিরে কি হচ্ছে? তেনারা তখন বললেন, ওইটা নিয়ে আপনার ভাবার দরকার নেই, বাহিরে বিচার কার্য হচ্ছে। উনি আমাদের সর্দার এবং উনি সমস্ত বিচার কার্য করে থাকেন। একজন গতদিন চুরি করেছিলেন, চুরির দায়ে ধরা পড়েছে এবং সেই কারণে ওনাকে বেত্রাঘাত করা হচ্ছে। আমি বললাম, কিন্তু জিন লোকটি তখন বললেন, এইটা এখানকার নিয়ম এবং চুরি করলে তাকে হত্যা করার নিয়মও আছে যদি গুরুতর কোনো চুরির অ্যালিগেশন থাকে। আমি ওইখানে বসে খাবারটা খাচ্ছিলাম। খাওয়া শেষে আমার বাহিরে কেন যেন যেতে ইচ্ছে হচ্ছিল। ওই অবস্থায় আমি ওইখান থেকে বাহিরে বেরিয়ে আসলাম। দেখলাম মালেকা বিবি পাশে বসে আছে। তার পাশে বড় একটা চেয়ারে বসে আছেন সেই মুরব্বী জিন লোকটি। মুখে লম্বা দাড়ি, একদম কোমর পর্যন্ত, একদম চুল এরকম মনে হচ্ছিল। আমি তখন সেখানে গেলাম, যার পর তিনি আমাকে বললেন, বসো। একটা চেয়ার এনে দেওয়া হলো আমার জন্য। সেখানে বসলাম। একে একে সমস্ত আসামিদেরকে হাজির করা হচ্ছিল আর সকলের বিচার করা হচ্ছিল। সকল জিনেরা বেশ অদ্ভুত। গ্রামাঞ্চলে যারা থাকে সেসব জিনেরা বেশ কুৎসিত এবং অপরিষ্কার, এবং ওদেরকে দেখতে ভয়ানকও বটে। চোখগুলো রক্তিম লাল, দাঁতগুলো বেশ অদ্ভুত, আর শরীরের প্রত্যেকটা অঞ্চল যেন এক অন্যরকম বিভৎসভাবে তৈরি করা। নাকি এরা এরকম ভাবেই থাকে আমার জানা নেই। কিছুক্ষণ বাদে দুটা মেয়েকে নিয়ে আসা হলো। তারা যেসব ভাষায় কথা বলে এসব ভাষা আমি জানি না বা বুঝিও না, কিন্তু মুরব্বী লোকটা কিছু একটা বলছেন। ওই মুহূর্তে মুরব্বী লোকটা মেয়ে দুটোকে সম্ভবত কোনো সাজা দিলেন, সম্ভবত কোনো ভুলের কারণে এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি তখন বললাম যে আমি কি এটার বিচার করতে পারি? সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে মেয়ে দুটো নির্দোষ। ওই কথা বলার পর তখন মুরব্বী জিনটা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সেটা করতে চাও তাহলে করো, কিন্তু কিভাবে প্রমাণ করবে তারা নির্দোষ? মূলত হচ্ছে ওই মেয়ে দুটো একজনকার বাড়ির দাসী। ওদের অ্যালিগেশন হচ্ছে মেয়ে দুটো ওদের ওইখান থেকে কিছু চুরি করেছে এবং সেই চুরির দায়েই মূলত এমনটা করা হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কখন চুরি করেছেন বা কখন জিনিসটা গায়েব হয়েছে?
তো তেনারা বললেন অমুক সময় এবং অমুক অমুক ইয়েতে। তাদের কথার মধ্যে সন্দেহ ছিল। আমি তখন মেয়ে দুটোকে জিজ্ঞেস করলাম, আমার ভাষা ট্রান্সলেট করে দিচ্ছিল ওইখানকারই একজন জিন। তারা বললেন কি যে তখন আমরা ওই প্রাসাদেই ছিলাম না, আমরা বাহিরে ছিলাম, কিন্তু উনি মূলত হচ্ছে আমাদের ওপর চুরির এরকম দায় চাপাচ্ছেন, কারণ উনি আমাদের সঙ্গে বাজে সম্পর্ক রেখেছেন, বাজে শারীরিক সম্পর্ক। এটা করতে রাজি হয়নি বলে উনি আমাদেরকে এরকমভাবে চুরির অপবাদ দিচ্ছেন। আমরা এখানকার দাসী হতে পারি, কিন্তু আমরা তো এরকম কাজে কখনোই লিপ্ত হব না। এই কারণে উনি আমাদেরকে এখানে বিচারের জন্য নিয়ে এসেছেন। এই কথা বলার পর ওই বড় সওদাগর যে ছিলেন তিনি বললেন, না, এগুলো মিথ্যা কথা। ঠিক সেই মুহূর্তে ওইখানে আরেকজন সাক্ষী এসে উপস্থিত হলেন, ওইখানকার অনেক পুরাতন কর্মচারী। তখন তারা বললেন যে এটা সত্যি কথা, এই লোকটি খুবই বাজে শ্রেণীর লোক এবং আমার সঙ্গে অসংখ্যবার করেছে যখন আমি যুবতী ছিলাম এইখানকার ইসে। মেয়েটি মাঝ বয়সী ছিল। তার কথা শোনার পর তখন সঙ্গে সঙ্গে সর্দার রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, সওদাগর, সত্যি কথা বলো, নাহলে তোমাকে শুলে চড়াবো। মেয়ে দুটোকে তুমি ফুসলিয়ে ফাসলিয়ে এগুলো করার চেষ্টা করছিলে। সওদাগর তখন বললেন, না, ওই মুহূর্তে আমি সওদাগরের চোখ দেখে বুঝতে পারলাম, জিনের চোখ হোক বা মানুষের চোখ, আমি দেখলে অনেক কিছু বুঝতে পারি। তখন ওই মুরব্বী লোকটা বললেন, সওদাগরকে বন্দি করো, কারণ ওর চোখের মধ্যেই লুকোচুরি আছে। আর এই মেয়ে তিনজনকেই আমাদের এই বাড়ির দাসী হিসেবে নিযুক্ত করো, কারণ ওরা সৎ এবং ভালো, এবং এরকমই লোকজন আমার আশেপাশে জন্য দরকার। হয়তো যদি উনি নিজে বিচার করতেন তাহলে হয়তো ওদেরকে অনেক শাস্তি দিতেন এবং শাস্তি দিয়েও ফেলেছিলেন, কিন্তু আমি সেটাকে করলাম। এরপরে আরেকজনকে বিচারের জন্য নিয়ে আসা হলো। বিচারের জন্য নিয়ে আসা হয়েছে মূলত হচ্ছে তার অনেক বড় একটা অপরাধ হয়েছে এবং সেই অপরাধের শাস্তি স্বরূপে এমনটা করা হবে। তো আজকে বিচার কার্য সম্পূর্ণ, যার কারণে ওর বিচারটা পরের দিন করা হবে এবং আমি বলেছি ওটার বিচার আমি নিজে করে দেব, কারণ আমার মনে হয়েছে ওর কথাবার্তা শুনে ও নির্দোষ, এবং কিভাবে নির্দোষ সেটাও আমি প্রমাণ করে দিব। তার জন্য সময় লাগবে, কারণ আজকে এটা প্রমাণিত হয়নি। লোকটাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হলো। বিচার কার্য সম্পূর্ণ হলো। সমস্ত জিন যারা বিচারের জন্য এখানে এসেছিলেন তারা সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে একদল কৃষক আসলেন। এই এলাকার কৃষক যারা, যেসব জিন আছে কৃষি জমি চাষ করেন, তারা আসার পর সর্দারকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সর্দার উনি কোনো কিছু না ভেবে ঘরের ভিতরে চলে যাচ্ছিলেন এবং কৃষকরা ওইখানে দাঁড়িয়ে এক প্রকার আকুতি মিনতি এবং কান্নাকাটি জুড়ে দিলেন। ওই মুহূর্তে আমি বললাম, আপনি ওনাদের কথা শুনুন, ওনারা তো কৃষক, কৃষকদের কথা শুনতে হয়, এবং কৃষক হচ্ছে একটি দেশ বা একটি অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ জনপদ। লোকটি তখন বললেন, কিভাবে? আমি তখন বললাম, দেখুন, আপনারা যা খাচ্ছেন বা যা উৎপাদিত হচ্ছে তা কিন্তু কৃষকরাই ফলাচ্ছে। আপনাদের এখানকার কৃষক হোক বা বাহিরের দেশের কোনো কৃষক হোক, তা কিন্তু কৃষির মাধ্যমে কৃষকরাই ফলাচ্ছে। আপনার যতই টাকা হয়ে যাক না কেন, একটা সময় যখন দেখবেন যে আপনার এই টাকার কোনো মূল্য নেই, আপনার এখানকার মুদ্রা চলছে না, কিন্তু এই ফসল আপনার প্রয়োজন খাওয়ার জন্য, তখন কিন্তু এই টাকা দিয়েও আপনি এই ফসল কিনতে পারবেন না, কারণ এসব কৃষকরা চাষ করে। আপনি চাইলেও নিজে থেকে চাষ করতে পারবেন না, কারণ আপনার সেরকম সক্ষমতা নেই, আপনার সেরকম হয়তো চাষ করার মতো ক্ষমতা নেই, কিন্তু ওদের আছে। সেহেতু ওদেরকে সম্মান করতে শিখুন এবং ওদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে শিখুন। আমার ধারণা যে আপনার দেশ পাল্টে যাবে এবং আপনি ওদেরকে হয়তো অনেক অনেক বেশি বেনিফিট দিলে আপনার দেশের উন্নতি হবে। আপনি চাইলে ফসল বাইরেও রপ্তানি করতে পারবেন আপনার আশেপাশের রাজ্যে। একথা বলার পর সে বলল, এরকমটা তো কখনো ভেবে দেখিনি, ওদেরকে আসতে বলো। তারপর কৃষকরা ভেতরে আসলো। ভেতরে আসার পর তাদেরকে বসতে দেওয়া হলো, তাদের আর্জি শোনা হলো, বৃষ্টির কথা শোনা হলো, তারপর ফসলের ক্ষতির কথা শোনা হলো এবং অর্থ সাহায্যের কথা তারা চাইলো। তারপর সর্দার আমার কাছ থেকে পরামর্শ চাইলেন, বললেন কি করলে ভালো হয়। ওই মুহূর্তে আমি তখন সর্দারকে বললাম, তাদেরকে অর্থ সহায়তা দিয়ে দিন এবং সঙ্গে করে বেশ কিছু একটা টিম গঠন করুন, মানে একটা কমিটি গঠন করুন, যে কমিটির মধ্যে ওই কমিটির লোকজন এইগুলো দেখবে যাতে কোনো ফাঁকি না দিতে পারে। অনেক কৃষক আছে যারা ফাঁকি দিয়ে টাকা নেয়, কিন্তু এরা যাতে এরকমটা না করতে পারে, একটা কমিটির তদন্ত কমিটি গঠন করুন, যারা কিনা এগুলো নিজে ইন্সপেকশন করবে, নিজে দেখবে। এই কথা শোনার পর উনি বললেন, কথা তো মন্দ বলনি, এরকমটা তো কখনো ভেবে দেখিনি আমি তো শুধু শুধু ওদেরকে নিয়ে। তখন তিনি বললেন, তুমি খুবই বুদ্ধিমান একটা ছেলে এবং তোমার মতো বুদ্ধিমান ছেলের আগে আমি কখনো দেখিনি। আমি তখন ওই অবস্থায় বললাম, সম্ভবত জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমি তাহলে এখন যাই, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। আমি সূর্য দেখে নামাজ পড়া শুরু করলাম, কারণ ওইখানে আজান হয় না,
ওইখানে ওরকম কোনো কিছু হয় না। তো যার কারণে আমাকে সূর্য দেখেই নামাজ পড়তে হবে। আমি তখন ওই অবস্থায় চলে গেলাম নিজের কক্ষে নামাজ পড়ার জন্য। আমাকে একটা জায়নামাজ দিয়ে যাওয়া হলো। এখানকার জিনেরাও নামাজ পড়ে এবং সেটা নামাজ পড়ার ধরনটা একটু ভিন্ন। আমি তখন ওই অবস্থায় নামাজটা শেষ করলাম। শেষ করার পরে দেখলাম ওনারা খেতে বসেছে দুপুরের খাবার। আমি তো খেয়ে ফেলেছি অলরেডি, ওটা তো সকালের খাবার ছিল। আমাকে ডাকা হলো। আমি বললাম, আসলে আমি তো খেয়েছি সর্দার, এখন খাবো না। তিনি তখন বললেন, তুমি আজকে আমার সঙ্গে রাজ্য ভ্রমণে বের হবা। তোমার বুদ্ধিমত্তা দেখে আমি সত্যি অবাক। মালিকাও আমার সঙ্গে থাকবে। তুমি সমস্ত কিছু নজরে রাখবে, কি কি প্রয়োজন এবং কি কি প্রয়োজন নেই। আমাদের নগরটা অনেকটা অনুন্নত অন্যান্য দেশ বা অন্যান্য সকল অঞ্চল থেকে। তুমি যদি চাও তাহলে আমি সম্ভবত এই নগরটাকে অনেক উন্নয়ন করতে পারি। তুমি সত্যি এখানে আসার পর থেকেই আমার মনের মধ্যে একটা সাহস বেড়ে গিয়েছে। তুমি সত্যি বেশ সাহসী একটা ছেলে এবং সেই সময় বুদ্ধিমানও বটে। আমাকে তোমার বেশ ভালো লেগেছে। একথা বলার পর আমি বললাম, কিন্তু আমাকে তো বাড়িতে ফিরে যেতে হবে আজকেই। আমার মা সত্যি খুব চিন্তা করবেন, কারণ আমার মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। তাছাড়া আমাকে বাড়িতে যেতেই হবে। আমি আজকে আপনার সঙ্গে নগর ভ্রমণে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাকে আজকে বাড়িতে দিয়ে আসতে হবে। তারপর আমি চাইলে মায়ের অনুমতি নিয়ে অথবা আপনি গিয়ে মায়ের কাছে বললে আমি আসতে পারবো। আমি মাকে ছাড়া কখনো থাকিনি একা একা। এই কথা শোনার পর মালিকা বলে উঠলেন, মায়ের প্রতি কি ভালোবাসা! সত্যি আব্বা হুজুর, ছেলেটা আসলে খুব ভালো, আমার ওকে খুব ভালো লেগেছে। তারপর সর্দার বললেন, ঠিক আছে, তুমি যদি সেটাই চাও তাহলে আজকে আমরা সকলে তোমাদের বাড়িতে যাব এবং তোমাদের বাড়িতে তোমার মায়ের হাতের রান্না খেয়ে আসবো। আমার কাছে খুব ভালো লেগেছিল তোমার মায়ের হাতের রান্না। ঠিক আছে, আমি বললাম, বেশ ভালো হয়, আমি বেশ খুশি হব। আম্মা যদি জানতে পারেন যে আপনি যাবেন। ওই কথা বলার পর সর্দার বললেন, না, এমনটা করো না। তোমার মাকে এই কথা বলো না যে আমরা জিন বা তুমি একটা জিনের জগতে এসেছিলে, কারণ আমাদের কিছু গোপনীয়তা আছে। উনি জানলে হয়তো প্রথমত ভয় পাবেন, দ্বিতীয়ত হয়তো উনি অনেককে বলে দিবেন, যার কারণে আমরা চাই এটা গোপন রাখতে। তুমি বিষয়টাকে গোপনীয়তার সঙ্গে রেখে আমাদের সঙ্গে চলো। আমি বললাম, ঠিক আছে। দুপুরবেলা ওনাদের সঙ্গে হালকা পাতলা কিছু খাবার খেলাম, ফল খেলাম। ফলগুলো একদম আঙ্গুরের মতো ছিল আর এত মিষ্টি ছিল। খাবার খাওয়া শেষে বিকালের কিছুক্ষণ আগে আমাকে ওইখানকার রাজকীয় পোশাক পরতে বলা হলো। আমি সেটা পরলাম। পরার পর আমি ওই অবস্থায় ওনাদের যে রাজকীয় রথ আছে, ঘোড়াতে টেনে নিয়ে যায়, সেই রথে চড়লাম এবং চড়ে সামনের দিকে গেলাম। অনেকটা পথ পার হবার পর কিছুটা রাস্তার সামনে যেতেই আমি খেয়াল করলাম যে বাড়ির মধ্যে মারামারি হচ্ছে এবং এটা আমি কয়েক বাড়িতে দেখেছি। বাড়ির গৃহবধূদেরকে মারছে, পাশাপাশি অরাজকতা এবং নৈরাজকতা সৃষ্টি হচ্ছে। যখন বাজার অঞ্চলে দাঁড়ানো হচ্ছে তখন সেখানের অবস্থা কি সেটা দেখা প্রয়োজন এবং কিরকম কি সেটা দেখে অন্ততপক্ষে ঠিক করার প্রয়োজন। এটা আমি অনেক কিছু দেখেছি। পুরো রাজ্য অনেক জায়গায় ঘুরলাম, সমস্ত কিছু দেখলাম এবং সমস্ত জিনিস নিগরানি করে আমি যতটুকু বুঝতে পারলাম এই রাজ্যের বেশ কিছু সমস্যা আছে। তার মধ্যে একটি সমস্যা আছে গৃহবধূ অত্যাচার। আপনি আজকে একটা আইন করুন। আইনটা হচ্ছে, কোনো মেয়ে, কোনো পুত্রবধূ অথবা সন্তানের ওপরে যদি কোনো পুরুষ হাত তোলে অথবা তাদেরকে কষ্ট দেয় তাহলে তাদেরকে 1 বছরের শ্রম কারাদণ্ড দেওয়া হবে, সে সঙ্গে জরিমানাও হতে পারে। আর এটা যদি প্রমাণিত হয় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এমন একটা আইন প্রচার করুন আপনি। তাহলে দেখবেন যে আপনার অঞ্চলের মহিলারা আপনার উপর কত ভালো চিন্তা করবেন আপনাকে এবং আপনার প্রতি খুশি হবেন। আর একটি রাজ্যের মহিলারা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী এবং সব থেকে বেশি উৎপাদনশীল একটি শক্তি। সেই শক্তিকে আপনাকে কাজে লাগাতে হবে। আর পাশাপাশি আপনাদের অঞ্চলের মহিলাদের মধ্যে বুনন শক্তি বেশ ভালো। আমি কয়েক বাসায় দেখলাম তারা খুব সুন্দর সুন্দর কাঁথা এবং কাপড় সেলাই করে। এগুলো যদি তৈরি করে বাহিরের রাষ্ট্রে আপনি আমদানি করতে পারেন, রপ্তানি করতে পারেন, তাহলে হয়তো আপনার রাজ্যের মুনাফা বৃদ্ধি পাবে। আর পাশাপাশি আরো কিছু জিনিস দেখেছি, কিছু কিছু জিন যারা কিনা বেকার এবং অকর্মঠ, তারা বসে বসে অসময় সময় পার করছেন। আমার ধারণা তাদের কাছে কোনো কাজ নেই। আপনি কাজ করার জন্য এখানে একটি বড় ফ্যাক্টরি তৈরি করুন, যে ফ্যাক্টরিতে কাপড় বুনন হবে, রেশম সুতো তৈরি হবে এবং এখানে অনেক জিনিস দেখেছি প্রাকৃতিক সম্পদ পড়ে আছে, এই জিনিসগুলো তৈরি করা সম্ভব। তিনি তখন বললেন, সত্যি তোমার বুদ্ধিমত্তা দেখে আমি অবাক হচ্ছি মতিন, তুমি সত্যি খুবই বুদ্ধিমান একটা ছেলে এবং এত কিছু আমার রাজ্যে আছে, এত সম্পদ আছে, তা আমার উপদেষ্টারা কখনো আমাকে জানায়নি বা বলেনি। তখন আমি বললাম, আপনি যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। তিনি তখন বললেন, হ্যাঁ অবশ্যই বলো, তোমার জন্য সমস্ত কিছু উন্মুক্ত। আমি তখন বললাম,
আপনার উপদেষ্টা প্যানেল বা আপনার আশেপাশে যারা আছে তারা আপনার ভালো চায় না। তারা আপনার ভালো চাইলে নিশ্চয়ই এই জিনিসগুলো করতেন। হয়তো তারা বোঝে না, আর না হলে তারা বুঝতে চায় না। আপনি যদি এই জিনিসগুলোকে পরিবর্তন করেন তাহলে আশা করি আপনার এই অনুন্নয়নশীল এই দেশটা অনেক উন্নত হয়ে যাবে। আপনার এই গ্রামটা অনেক বড় এবং উৎপাদনশীল একটা গ্রামে পরিণত হবে। এই কথা বলার পর উনি খুব খুশি হলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমাকে আজকে থেকে আমার উপদেষ্টা করে নিচ্ছি। তুমি কি আমার এখানে উপদেষ্টা হিসেবে কাজ করবে? আমি বললাম, আমি তো একজন জিনের জগতে কাজ করতে পারি না। আমি একজন সাধারণ সিএনজি ড্রাইভার। আমি চাইলেই তো আর এখানে এরকম কোনো কিছু করতে পারি না। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে এখানে থাকতে পারবো না। এখানে আমার মতো কেউই নেই। আর এখানে আমি জিনেদের সঙ্গে থাকতেও চাই না। আমি আমার মায়ের সঙ্গে দুটো ডাল ভাত খেয়ে সেখানেই থাকতে চাই। আমি আপনার রাজ্যের সার্বিক কল্যাণে সবসময় উপস্থিত থাকবো, কিন্তু সত্যি কথা বলতে এরকম কোনো চিন্তা আমার মাথায় কখনোই ছিল না। উনি বললেন, ঠিক আছে, তোমাকে যেহেতু এখানে কোনো কিছুতে আটকাতে পারছে না, তাহলে আমি তোমাকে আর কোনো কিছু বলবো না। ও হ্যাঁ, যাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই বলে আমাকে বললেন, যাও ওপর থেকে গুছিয়ে আসো। আমি বললাম, আমার সিএনজি? বাইরের বড় একটা রথ তৈরি করা হয়েছে। উনি তখন বললেন, তোমার সিএনজি নিয়ে চিন্তা করতে হবে না। তোমার সিএনজি অলরেডি তোমার বাড়ির কাছে অলরেডি পৌঁছে গিয়েছে। আমরা পৌঁছানোর আগেই সেটা পৌঁছে যাবে, তুমি চিন্তা করো না। আমি বললাম, সেটা আবার কিভাবে? সে বলল, আমার জিনের দল সেগুলো অলরেডি নিয়ে চলে গিয়েছে। আমি অবাক হচ্ছিলাম এদের সব কাণ্ড দেখে। আমি যখন ওইখান থেকে ফিরলাম, রথের মধ্যে পেছনে প্রায় 4টা থেকে 5টা বাক্স বসানো হলো। আমি বললাম, কিসের বাক্স এগুলো? উনি তখন বললেন, তোমার জন্য সামান্য উপহার, এগুলো শুধুমাত্র তোমার জন্য, না করো না। মালেকা আমার পাশে এসে বসলো। মালেকার গায়ের ঘ্রাণ, ওর চোখের চেহারা আর ওর চাহনি আমাকে সবসময় কেমন যেন এক অন্যরকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিত। মালেকা আমাকে বলল, আপনি কিন্তু থেকে গেলে পারতেন, এভাবে চলে যাবেন। সত্যি আপনাকে আমি খুব মিস করব। আমি ভেবেছিলাম আপনাকে নিয়ে একটু বেড়াবো, আশেপাশের অঞ্চলটাতে যাব, আমার ভালো লাগবে। আপনার সঙ্গে সময় কাটাতে আমার কেন যেন ভালো লাগে। এটা কিসের জন্য জানি না, তবে সত্যি আপনার মধ্যে এক অদ্ভুত মায়া আছে, যে মায়াটা আমার মধ্যে কেমন যেন অন্যরকমভাবে কাজ করে। এখানে এসেছি আমি প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে। 3-4 দিনে এখানের আদর আপ্যায়ন যত্ন অনেকটা গভীরভাবে নিয়েছিলাম, কিন্তু এই 3-4 দিনে মালেকার প্রতি একটা অন্যরকম টান অনুভব করছিলাম আমি। এত দ্রুত কারোর প্রতি যে টান অনুভব করা যায় তা মালেকাকে না দেখলে বোঝা যেত না। ওদের পোশাকের ধরন, কথাবার্তার ধরন, সম্পূর্ণ জিনিস আমাদের মানুষের থেকে আলাদা এবং একটু ভিন্ন রকম, অন্যরকম। ওই অবস্থায় আমি তখন মালেকার সঙ্গে কথা বলতে বলতে রথটা ছেড়ে দিল, আকাশের উপর দিয়ে উঠছে। মালেকাকে আমার সঙ্গে কেন বসানো হয়েছে আমি জানি না। রাজামশাই বা সর্দার উনি সামনের কেবিনে বসেছেন। মালেকার সঙ্গে আমি গল্প করতে করতে গেলাম। উনি আমাকে বলল, আচ্ছা, আপনি চাইলে আমাকে আপনার অঞ্চল কিন্তু ঘুরিয়ে দেখাতে পারেন। আমি বললাম যে দেখাবো, ঠিক আছে, কিন্তু আপনার অঞ্চল তো আপনি ঘুরিয়ে দেখালেন না। সম্ভবত এটা বলা ভুল হয়েছে আমার। ও তখন আমার হাতটা খপ করে ধরে বলল, আপনি আসবেন তো আমাদের এখানে? আমি আসলে এবার আপনাদেরকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো, আশেপাশের যত সৌন্দর্য আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। ওর এই কথাতে আমার হৃদয়টা একটু কেঁপে উঠলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেরকমটা যদি হয় তাহলে আমি আসবো। আগে বাড়ি থেকে একটু ঘুরে আসি। অনেকক্ষণ পর রথটা ঠিক আমাদের বাড়ির পেছনের একটা ভিটা আছে, ফাঁকা মাঠ আছে, সেখানে থামলো। থামার পর ওই অবস্থায় আমি ভিটার ওই রাস্তা দিয়ে সোজা বাড়ির উপরে উঠে আসলাম। উঠে আসার পর আমি দেখলাম আমার সিএনজিটা আমার উঠানোর উপর দাঁড় করানো। আমি তখন মাকে বললাম, মা ঘর থেকে বেরিয়ে আসলো। এসে বলল, কি রে বাজান, তোর কি অবস্থা, কই ছিলি কয়দিন? আমরা টেনশনে মরে যাচ্ছি। আমি বললাম, আম্মা, ছিলাম এক জায়গায়, ওনাদের বাসায় ছিলাম। ওনারা আমাকে নিয়ে গিয়ে আসতেই দিবে না ওইখানে। ওই তারপর ওনারা আমার ওই সর্দারকে, জিনের সর্দারকে সালাম দিলেন। আমার আম্মাকে উনি সালাম দিলেন। পাশাপাশি মালিক আমার পাশে দাঁড়িয়েছিল। ওনাদেরকে দেখে বেশ বড়লোক ঘরের মেয়ে এবং লোক মনে হচ্ছিল। আম্মা প্রথম ইতস্তত বোধ করলো। পরবর্তীতে ওই বড় বড় বাক্সগুলো যখন আমার ঘরের বারান্দায় মানে ওইখানে এনে রাখা হলো, আমি বললাম, আমাদের জন্য কিছু উপহার এনেছেন উনি। মূলত হচ্ছে উনি আমাদেরকে অনেক বড় উপকার করেছেন, আর ওনাদেরকে উপকার করেছিলাম বলে উনি আমাকে। তো মালেকা তখন থামিয়ে দিয়ে বলল, আন্টি, আপনার হাতের রান্না সেদিনকে আমি খেয়েছি, এত ভালো লেগেছে, ওই খাবার খাওয়ার জন্য মূলত এসেছি। আমি বললাম, আরে ভুলেই তো গিয়েছি, বাজারে গিয়ে খাবার নিয়ে আসতে হবে, রান্না করতে হবে। উঠোনে চেয়ার দেওয়া হলো। আব্বা হুজুর উনি সবসময় বারান্দায় বসে থাকেন প্যারালাইসিসড অবস্থায়। উনি বসলেন, আম্মা নাস্তা দিলেন। মালেকা সেখানে বসে আছে। আব্বার
ওরকম পরিস্থিতি দেখে তখন সর্দার বললেন, তুমি এই কথা আমাকে আগে বলোনি কেন বলো তো? আমি বললাম, কোন কথা? তখন সর্দার বললেন, এই যে তোমার আব্বা অসুস্থ, উনি প্যারালাইসিস অবস্থায় পড়ে আছেন, তুমি আমাকে আগে বলতে আমি আমাদের বৈদ্য নিয়ে ওনাকে চিকিৎসা করতাম। আমি ওনাকে দেখছি। এক কাজ করো, তুমি যাও বাজার থেকে ঘুরে আসো, আর সঙ্গে করে এগুলো নিয়ে যাও। আমি বললাম, এটা কি? দেখলো একটা স্বর্ণ মুদ্রা। আমি বললাম, এটা তো আমাদের এখানে চলে না, আমি নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। তখন সে বললো, এটার অনেক দাম, স্বর্ণকারের কাছে বিক্রি করলে তুমি অনেক বেশি দাম পাবে। আমি বললাম, আঙ্কেল থাক না, আমি এটা নিয়ে আসি। এই কথা বলে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। মালেকা সঙ্গে সঙ্গে বলল, আমিও যাব আপনার সঙ্গে। তারপর আমি বললাম, যাবেন? কিন্তু মালেকা তখন বলল, যদি কিছু হয় আপনি আছেন তো, আপনি যেরকম বুদ্ধিমান আমাকে ঠিকই বাঁচিয়ে নিয়ে আসবেন। আমি মালেকাকে সঙ্গে করে বাজারের পথে হাঁটতে শুরু করলাম। বাজারটা এখান থেকে খুব বেশি দূরে না। তখন সবে সন্ধ্যা লেগেছে, বাজার জমজমাট অবস্থা, 7টা বাজে। আমি এই অবস্থায় মালেকাকে সঙ্গে করে বাজারের দিকে হাঁটতে শুরু করলাম। বাজারের কাছে গেলাম, যাওয়ার পর আমি ওকে সঙ্গে করেই বাজার করলাম। বাজারে এটা ওটা দেখালাম। আসার সময় ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম জিনিসটা সম্ভবত খায়নি কখনো। খাওয়ার সময় ও এত পরিমাণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল, ও বলল, খুব মজার জিনিস তো, এই জিনিসটা আমি কখনো খাইনি, আমি আরো কয়েকটা খাবো। ফিরে গিয়ে আরো কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম। পুরো রাস্তা আস্তে আস্তে ও খেতে খেতে আসলো এবং আমাকে বলল, সত্যি খুব মজার খাবার, খুব ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সত্যি, ও তখন বলল যে, সত্যি তুমি অনেক ভালো একটা ছেলে। ওই মুহূর্তে যখন বাড়ির কাছাকাছি আসবো, একদল কুকুর ঘেউ ঘেউ করতে করতে উঠানের উপর থেকে দৌড়ে আসলো। মানে ওই পাশে একটা আম বাগান আছে, তার মধ্যে থেকে রাস্তার উপর দৌড়ে আসলো। মালেকাকে দেখে সম্ভবত ঘেউ ঘেউ করছে। মালেকার যে একটা জিন ওরা বুঝতে পেরেছে। মালেকা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো। এত পরিমাণ লজ্জা পেলাম আমি, ওর আইসক্রিমের ইয়াটা সম্পূর্ণ আমার শরীরের উপর লেগে গেল, মানে একদম পুরো ওইরকম অবস্থায়। তবুও আমাকে জড়িয়ে ধরা অবস্থায় ছাড়ছে না। আমি ওকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছি, সত্যি আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগছিল। ওই অবস্থায় আমি তখন যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন কুকুরগুলোকে এখান থেকে তাড়াচ্ছিলাম, কিন্তু কোনোভাবে কুকুরগুলো সরছিল না এখান থেকে। মালেকাকে সঙ্গে সঙ্গেই আমি কোলে করে নিয়ে ওখান থেকে দৌড় দিলাম, কারণ মালেকা ততক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছে। কি সুন্দর তার মায়াবী চেহারা, অজ্ঞান অবস্থায় তাকে কত ভালো লাগে। আমি ওকে নিয়ে ওইখান থেকে বাড়ির কাছাকাছি চলে আসলাম। ব্যাগগুলো ওখানে ফেলে এসেছি। আমার ছোট ভাইকে বললাম, ব্যাগগুলো ওই পাশে রেখে এসেছি, নিয়েই তো যা। তারপর ব্যাগগুলো ও গিয়ে নিয়ে আসলো। মালেকাকে আমি ওইখানে বসালাম, বসার চোখে মুখে পানি ছিটালাম। তখন সর্দার আব্বার সঙ্গে বসে কিছু একটা করছিলেন, আব্বার হাত মালিশ করা বা কোনো কিছু একটা করছিলেন। আব্বার এক সাইড পড়ে গিয়েছে, উনি একবারে টোটালি হাঁটতে পারেন না। অনেকক্ষণ তিনি কিছু একটা করেছেন, করার পরে আব্বা ওই রাতে ওরকম ভাবে ঘুমিয়ে পড়লেন। আব্বা বলছিল যে আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, তাই বলে ঘুমিয়ে গেল। তারপর সর্দার এসে দেখলেন মালেকা অচেতন হয়ে গিয়েছে। মালেকার মাথায় হাত রাখতেই মালেকা ঘুম থেকে জেগে উঠল। তারপর ও আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ কুকুরগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। আমার হাতে বাজারগুলো ততক্ষণ চলে গিয়েছে, সে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি একটা মুরগি নিয়ে এসেছি, ওরা মুরগি খেতে পছন্দ করেছিল, সেদিনকে আমার সঙ্গে মুরগি ছিল। আম্মা প্রায় অনেকক্ষণ বসে খাবারগুলো রান্না করলো। আমি, মালেকা এবং অন্যান্য পরিবারের সদস্য যারা আছে, ওনার ছোট ভাই, সকলে বসে গল্প করছিলাম এবং ওরা যে অনেক বড় লোক সেটা বোঝা যাচ্ছিল। ওদের মধ্যে থেকে একটা বাক্স খোলা হলো। বাক্সের মধ্যে বেশ কিছু দামি দামি জামা কাপড় আছে। জামা কাপড়গুলো যখন দেওয়া হলো সকলকে, আমি বললাম, এগুলো আপনি কেন করেছেন? সে বলল যে, তোমার জন্য করতে ভালো লাগে, কেন জানি না এই কয়েকদিনে তোমার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে এবং সত্যি তুমি অন্য সকল থেকে আলাদা, আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। তারপর ওদিনকে রান্নাবান্না করে খাওয়া হলো। অর্ধেক রাত পর্যন্ত আমাদের বাড়িতে এক প্রকার অন্যরকম আমেজ এবং অনুষ্ঠানের মতো ছিল। অর্ধেক রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মালিকা এবং তার বাবা ওইখানে চলে গেলেন এবং আমি ওনাদেরকে এগিয়ে দিয়ে আসলাম। তারপর ওরা চলে গেল এবং বলল, আমরা খুব শীঘ্রই ফিরবো, খুব শীঘ্রই আসবো তোমার কাছে। ওইদিনকে চলে যাওয়ার পর থেকেই কেন জানি না মালিকার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব হতো, কেন জানি না অন্যরকম ভালো লাগা কাজ করতো। আমি জানি না এটা কিসের জন্য, মাত্র কয়েকদিনের পরিচয়, কারোর প্রতি এত ভালো লাগা তৈরি হতে পারে আমার জানা ছিল না। 2 দিন পর আমি সিএনজিটা নিয়ে রাত্রেবেলা ইসে থেকে বাড়ি ফিরছি। ফেরার পথে আচমকা রাস্তার মধ্যে দেখি কেউ একজন হাতের ইশারা দিয়ে দাঁড়িয়েছে, আর তখন গাড়িতে প্যাসেঞ্জার ছিল। আমি মেয়েটাকে তুলে নিলাম, মুখে হিজাব পরা, নাকাব দেওয়া এবং একটা অন্য রকমের জামা পরা, এবং তার গায়ে একটা আলাদা সুঘ্রাণ আছে। সুঘ্রাণটা আমার কাছে কেমন পরিচিত মনে হচ্ছিল। ওই অবস্থায় তখন আমি যাত্রীটা নামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি কোথায় যাবেন? মেয়েটা বলল, গাড়িটা যতদূর যাবে আমি ততদূর যাব। গাড়িটা চলতে শুরু করলো।
আমি সত্যি বুদ্ধিমান সেটা আমি নিজে স্বীকার করি। আমি তখন বললাম, মালেকা, তুমি এখানে একা কেন এসেছ? যদি তোমার কোনো ক্ষতি হয়? সেই মুহূর্তে মালেকা বলে উঠল, আমাকে তুমি চিনলে কিভাবে? আমি তো তোমাকে ভেবেছিলাম সারপ্রাইজ দিব, তুমি উল্টো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তারপর সিএনজিটা দাঁড় করালাম একটা ব্রিজের উপর। খুব সুন্দর নদীর উপর ব্রিজটা, আকাশে ভরা জ্যোৎস্না। মালেকা আমার সামনে দাঁড়িয়ে আছে, মুখের নাকাপটা সরালো। ওকে দেখতে এত সুন্দর লাগছিল, তারপর আবার এত সুন্দর সুন্দর গহনা পড়েছে। আমি মালেকার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। বললাম, তুমি এখানে কেন এসেছো? ও তখন বলল, জানি না, এক অদ্ভুত মায়া আমাকে তোমার দিকে টেনে নিয়ে এসেছে। আচমকা আমিও তুমি বলে ফেললাম, ও তুমি বলে ফেললো। আমি জানি না এটা কেন হুট করে হয়ে গেল। আমি বললাম, কিন্তু? ও তখন বললো, কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তাই বলে শক্ত করে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, কেন জানি না সেদিনকে তোমাকে যখন জড়িয়ে ধরেছিলাম, তোমার প্রতি একটা অদ্ভুত মায়া এবং টান কাজ করেছিল। আজকেও তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, এই জন্য তোমার কাছে আমি আসলাম। এসে তোমাকে, আসলে সত্যি কথা বলতে এই কয়েকদিনের পরিচয়ে তোমাকে আমি কেমন যেন পছন্দ করতে শুরু করেছি। তাই বলে মালিকা খানিকটা লজ্জা পেল। লজ্জা পেয়ে ওইখান থেকে আকাশে উড়াল দিল এবং বলল, আমি আবার আসবো। তাই বলে চলে গেল। আমি মেয়েটার কোনো মতিগতি বুঝতে পারছিলাম না। এরকম ভাবে নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? সত্যি কি চিমটি কেটে দেখলাম, না না, সত্যি এটা স্বপ্ন না। তারপর ওই অবস্থায় ওইটা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসার পর থেকেই কেমন যেন রুমের ভিতরে একটা আলাদা ঘ্রাণ পাচ্ছিলাম। তাহলে কি মালিক আমার রুমে এসেছিল? কিছু কিছু জিনিস দেখলাম ওলট পালট করা, বিশেষ করে আমার শার্ট যেগুলো আমি পরি সেগুলো ওলট পালট করা। তার মানে তার মধ্যে থেকে একটা গেঞ্জি মিসিং। আমি গেঞ্জিটা খুঁজে পাচ্ছি না, আমার প্রিয় গেঞ্জি, কিন্তু কোথায় যে গেল। যাই হোক, ও রাত্রি এরকমভাবে কেটে গেল। মাঝখানে আরো কয়েকটা দিন মোটামুটি ওরকম আনন্দ উল্লাস এবং খুব ভালোভাবেই আমার কেটে গেল। আমার কাছে এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগতো, আনন্দের বিষয় ছিল। আমি ওই অবস্থায় ওইখান থেকে কয়েকদিন সিএনজি চালিয়ে আমার জীবিকা নির্বাহ করছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের পরিবারের খুশির আনন্দের বিষয় হচ্ছে, মালিকারা চলে যাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে আমার আব্বা সুস্থ হয়ে গেলেন। এবং সেদিনকে ওই সর্দার কি করে গিয়েছিলেন আমি জানি না, তবে উনি যা করে গিয়েছিলেন আমার আব্বার হয়তো ভালোর জন্যই। আব্বা উঠে হাঁটা শুরু করলেন। এটা আমার বিশ্বাস হচ্ছিল না, যা এতদিন এত বছর কোনো ডাক্তার করতে পারেননি, এত চিকিৎসা করানোর পরে কোনো কিছু হয়নি, সেখানে উঠে দাঁড়ালো। আমি সত্যি তখন ওই জিন লোকটাকে ধন্যবাদ দিচ্ছিলাম, কারণ উনি কিছু একটা করেছে। উনি না করলে হয়তো এমনটা হতেন না। আমাকে জিজ্ঞেস করে তিনি বললেন, সেদিনকে উনি অনেকক্ষণ যাবত তার আব্বার হাতে পায়ে এবং অনেক জায়গায় কি কি জন্য করলেন আমি বুঝতে পারিনি। ওই অবস্থায় আমি তখন খুব আনন্দিত হয়ে যাই এবং আব্বা আবার উঠে দাঁড়াবেন এবং ঘোরাফেরা করবেন, এটা দেখলেই কেমন যেন খুব আনন্দ লাগে। আমি সত্যি খুব খুশি ছিলাম। আব্বা উঠে হাঁটাচলা করতে লাগলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি একদম পুরোপুরিভাবে হাঁটাচলা করতে শিখে গেছেন, পুরোপুরিভাবে পারছেন। আমি সত্যি খুব আনন্দিত ছিলাম। ওই দিনকে আমার বাসায় এক অন্যরকম আনন্দ এবং আমেজ কাজ করছিল। এর 3-4 দিন পরে আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কি করব। শরীরটার ভিতরে তেমন একটা ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তে আমার বাড়ির উঠানের উপর একটা ঘোড়া জাতীয় কিছু একটা পড়লো এবং সেটা দেখার পর বুঝতে পারলাম জিনের দল। আমি তখন দেখলাম সেখান থেকে একজন জিন নেমে আসছেন এবং তার পেছনে আরেকটা ঘোড়ায় মালিকা বসে আছে। ওই অবস্থায় আমার আম্মাকে ডাক দিতে বললেন। আমি আম্মাকে ডাক দিলাম এবং আমাকে বলা হলো, সর্দার তোমাকে যেতে বলেছে এবং তোমার আম্মাকে বলো তুমি আগামী 1 মাস বাহিরে থাকবে এবং ওইখান থেকে তুমি আসতে পারবে না। এই কথা বলার পর আমি তখন আম্মাকে বললাম যে, আম্মা, আমাকে এক জায়গায় যেতে হবে। ওই লোকগুলো আমাকে ডেকেছেন, সম্ভবত কোনো কাজ আছে। ওনাদের ওইখানে অনেক বড় বড় কাজ থাকে যা আমাকে দিয়ে করায়। আমি 1 মাস বাসায় আসবো না, বাসায় টাকা পাঠিয়ে দিব, সমস্ত কিছু করব, সুযোগ পেলে মাঝখানে আসবো, সিএনজিটা এখানেই থাকবে। আম্মা তখন বললেন, কিন্তু আমি বললাম, আব্বা তো এখন সুস্থ হয়ে গিয়েছে, আব্বা এখন সমস্ত কিছু করবেন আর আমি টাকা পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। সর্দার খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ডেকেছেন। তারপর আমি ওইখান থেকে ওই ঘোড়ায় চড়ে আম্মাকে বিদায় দিয়ে চলে আসলাম। আম্মা দেখেনি যে আমি ঘোড়ায় চড়ে এসেছি, বাহিরে এসেছি সেটা দেখেছে। এবং মালিকার ঘোড়ায় চড়ে আমি আসলাম। যখন মালিকার ঘোড়ায় চড়ে আসছিলাম, মালিকা বারবার করে আমাকে বলছিল, শক্ত করে ধরো, না হলে পড়ে যাবে, পড়ে যাবে। ঠিক তেমনটাই হলো, আমি পড়ে যেতে গেলাম। মালিকা তখন শক্ত করে আমাকে ওইখান থেকে ধরে ফেললো, ধরে উপরে উঠিয়ে তার ঠিক বুকের সামনে আমাকে বসালো। বসায় বললো কি যে, তোমাকে বললাম না পড়ে যাবে, পাগল নাকি তুমি? তাই বলে আমাকে একটু বকা দিলেন। আমি ওর দিকেই তাকিয়েছিলাম। ওর শরীরের ঘ্রাণ, ওর এমন মায়া আমাকে কেমন যেন অন্যরকম
অন্য জগতে নিয়ে যেত। আমি তখন ওই অবস্থায় প্রাসাদে এসে বসি এবং প্রাসাদে বসার পর সর্দার আসেন। আসার পর বলেন, আমি সত্যি মতিন তোমাকে এখানে ডেকে আনার জন্য খুবই দুঃখিত। মূলত হয়েছেটা কি, আমাদের রাজ্যে এক নতুন সংকট দেখা দিয়েছে, এক নতুন মহামারী। অনেক জিন মারা যাচ্ছে এবং এটা ছোঁয়াচের রোগ। কিভাবে কি করা যায় বলতো? আমি বললাম, কি ধরনের রোগ সেটা আগে দেখতে হবে। তার জন্য আগে রোগের স্যাম্পল টেস্ট করতে হবে, সেটা দেখলেই বোঝা যাবে। আমি বললাম যে কিসের রোগ, যে আচ্ছা উপসর্গটা কি একটু বলুন তো। তখন তিনি বললেন যে উপসর্গটা হচ্ছে ঠান্ডা হয়ে মারা যাচ্ছে, ঠান্ডার রোগ সম্ভবত। সামনে শীত আসতে চলেছে, সম্ভবত এই কারণেই। এমনটা কখনো হয়নি, 100 বছর পর পর এরকম সমস্যা হয়। এর আগেও এমনটা হয়েছিল। তখনকার সময়ে ওষুধ পানি এবং কোনো কিছুর ব্যবস্থা করা ছিল না। আমি তখন বললাম, যারা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করুন এবং আলাদা একটা ঘর তৈরি করুন, তারা সেখানেই থাকবে। আমি এই কথা বলার পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই করা হচ্ছে। এটাই আমরা বুঝতে পারছিলাম না যে কি করব, তবে এটা কি ঠিক হবে? আমি বললাম, আশা করা যায় ঠিক হবে। আর সকলকে ঘর থেকে বের হতে নিষেধ করে দিন, কয়েকদিনের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিন। আমার ধারণা এই রোগ কিছুদিন হওয়ার পর অটোমেটিক্যালি সেরে যাবে এবং এটা ছোঁয়াচে যেহেতু, যারা একটু দুর্বল চিত্তে তারা এতে মারা যাবে এবং তাতে কিছু করার নেই। সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা দিলেন, সমস্ত কিছু বন্ধ আগামী 1 সপ্তাহের জন্য, এবং যারা যারা আক্রান্ত তাদেরকে অমুক জায়গায় সরে যেতে বলা হলো নিজ দায়িত্বে। এবং সেখানে সকলে সরেও গেল, তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, সমস্ত কিছু করে দেওয়া হলো। তাদেরকে খাবারগুলো বাইরে থেকে দেওয়া হতো এবং একত্রে থাকতে বলা হতো। এরকম করে সব একদম পুরো 7 দিন সময় কাটলো। 7 দিন পরে তাদের মধ্যে সেই উপসর্গগুলো দেখা গেল না। তাদের মধ্যে প্রবীণ যারা ছিল তারা মারা গেল এবং কিছু কিছু লোকজন ছিল যারা অসুস্থ ছিল তারাও মারা গেল। এটা কিছু করার নেই, তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হলো। এই অবস্থায় তারা যখন সুস্থ হয়ে উঠলো, তাদেরকে অন্য একটা কামরায় শিফট করা হলো। এর মাঝখানে নতুন আরেক কিছু লোক আসলো, তাদেরকে এখানে রাখা হলো। মাত্র 10 দিনের ব্যবধানে যেরকম ভাবে রোগটা ছড়াচ্ছিল সেটা ঠিক হয়ে গেল। এটা দেখে সর্দার নিজেই খুব অবাক হলেন, বললেন, সত্যি তুমি না আসলে আমরা যে কি করতাম। আমি বললাম, সর্দার শুনুন, আপনাদের এখানকার যত বৈদ্য আছে তাদেরকে এই রোগটা নিয়ে চিকিৎসা করতে বলুন। এটা যে এখানেই শেষ তা নয়, তবে এটা আবার ফিরে আসবে। সেহেতু আমি চাই এটা নিয়ে চিকিৎসার হোক এবং ওষুধ তৈরি করার যেসব ভেষজ আসে সেসব ওনারা নিয়ে গবেষণা করুক, রোগটা নির্ণয় করার চেষ্টা করুক। কথা বলতেই উনি বললেন, ঠিক আছে, আমি অলরেডি ওদেরকে বলে দিয়েছি, সঙ্গে তোমার কথা আমি আবার বলে দিচ্ছি। সর্দার সমস্ত কিছু বলে দিলেন। ওদিনকে বিকেলবেলা আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আচমকা আমি খেয়াল করলাম মালেকা আমার চোখের সামনে বসে আছে। আমি উঠেই মালেকাকে দেখে তখন চমকে উঠলাম। বললাম, মালেকা তুমি এখানে? ও তখন বললো, তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় করছিলাম, চলো শহর পরিব্রাজন করে আসি, শহরের কিছু জিনিস দেখতে হবে। তুমি বলেছিলে না একদিন বাজারে ঘুরবে, বাজারের কি অবস্থা সেটা দেখবে, কৃষকদের কি অবস্থা সেটা তোমার দেখা উচিত। আমি বললাম, হ্যাঁ। ও তখন সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে আমাকে তুলে বললো, চলো তাড়াতাড়ি চলো। এমনভাবে আমাকে বলতো যেন আমি কোনো কিছু বুঝতাম না বা হ্যাঁ করে তাকিয়ে থাকতাম ওর দিকে। এই অবস্থায় তখন ও আমাকে গাড়িতে চড়ালো। আমি বললাম, এরকম ভাবে যাও তুমি গাড়িতে? ছদ্মবেশে যেতে হবে, একদম অন্যরকম শেষ, যাতে করে না চিনতে পারে। আমি এবং ও সত্যি সত্যি ছদ্মবেশে নগর পরিব্রাজনে বের হলাম। নগরের ওদিকে যাওয়ার পর সত্যি নগরের পরিবেশ বেশ অদ্ভুত ছিল। বেশ কিছু পতিতালয় ছিল, তার অপর আবার ওইখানকার ফসলের দাম অনেক বেশি ছিল। যা দাম হয় তার থেকে অনেক বেশি দাম নিত। বাণিজ্যিক করতে যারা এসেছিল তারা অনেক বেশি দামে সবকিছু বিক্রি করত। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই সমস্ত মূলে ছিল হচ্ছে ওইখানকার দালালি ব্যবসা, চাঁদাবাজি ব্যবসা, যেগুলো কিনা এখানকার রাজদরবারের সর্দার দরবারের মূল যেসব বসানো লোকজন তারাই করতেন। এবং এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম গমের দাম কত। তারা বলল এত টাকা, অথচ কৃষকরা এত টাকা করে বিক্রি করেননি। বাইরে থেকে যেসব আমদানিকৃত জিনিস সেসবও নাকি চাঁদা দেওয়া লাগে, এবং চাঁদা দেওয়ার মূল হোতা যারা তাদেরকে আমি ওই বাজারে সম্পূর্ণ ঘুরে দেখে ফেললাম, ধরেও ফেললাম। তখন ওই অবস্থায় মালেকা তখন বললেন, এত বড় সাহস এদের, আমি এখনই এদেরকে। আমি বললাম, না মালেকা, এদেরকে এখনই এরকম ভাবে না, এদেরকে হাতে নাতে ধরতে হবে। এবং আমি বাজার শুরু হওয়ার কিছুক্ষণ আগে সর্দারকে নিয়ে এর পরের দিন আসলাম ওইখানে। আসার পর বললাম, দেখবেন শুধু কি করে এবং কারা কারা করে সেটা লিস্টিং করবেন, প্রত্যেককে গ্রেফতার করা হবে। ওই অবস্থায় তখন বাজার শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই প্রত্যেক দিনকে চাঁদা ওরা নিতে আসলো, এবং নিতে আসার সময় তখন সঙ্গে সঙ্গেই হাতে নাতে ধরে ফেলা হলো। যারা ওজনে কম দিত তাদেরকেও ধরে ফেলা হলো। ধরে সঙ্গে সঙ্গে বলল যে এত বড় ধোঁকাবাজি আমার শহরে, আমার নগরীতে, এটা চলবে না।
সকলকে কারাগারে নিয়ে যাওয়া হলো। ওরা তখন বলল, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর এরকমটা কখনো করব না। কিন্তু ক্ষমা? কিসের ক্ষমা? এরকম ইসে কোনো ক্ষমা নেই, ক্ষমার কোনো স্থানও নেই। তারপর ওই অবস্থায় সকলকে কারাগারে নিক্ষেপ করা হলো। সকলের মধ্যে আমাকে তখন মালেকা বলল, সত্যি তুমি খুব বুদ্ধিমান এবং আমি সত্যি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি। জিন সর্দার তিনিও বললেন, আমার বাজারে যে এরকম চলছে আমি কখনো জানতাম না। ওদিনকে সকালে খুশি মনে আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর আমি আমার নিজের কক্ষে বসেছিলাম। রাত্র তখন গভীর। মালেকা এবং সেই সঙ্গে তার বাবা সর্দার আসলেন আমার কাছে। আসার পর তিনি আমার কাছে আমার হাত ধরে বললেন, তোমাকে একটা কথা বলবো, অনুরোধটা তুমি রাখো। এটার জন্য আমি অনেক ভেবেছি এবং সত্যি কথা মালেকাও সেটা চায়। আমি বললাম, কি? ওই মুহূর্তে তখন তিনি বললেন, আমার মালেকাকে তুমি বিয়ে করো। তুমি বলেছিলে না এখানে তোমার উদ্দেশ্য নেই? আমি জানি তুমি মালেকাকে পছন্দ করো এবং মালেকাও তোমাকে অনেক পছন্দ করে। আমি চাই আমার মালেকাকে তুমি বিয়ে করো। সে রূপে গুণ মহিষী সব দিক দিয়েই, পাশাপাশি সে তোমাকে পছন্দ করে। আমি তখন বললাম যে কিন্তু এটা। সে তখন বললো, কোনো কিন্তু বলো না, না করো না, আমি সত্যিই চাই তুমি ওকে বিয়ে করো এবং আমি সেটাকে সব থেকে বেশি খুশি হব। ও তখন আমার দিকে তাকালেন এবং লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল। আমি তখন তাকে বললাম, ঠিক আছে সর্দার, আপনি যদি এমনটাই চান তাহলে আমার মালেকাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই এবং সত্যি আমি ওকে পছন্দ করি এবং আপনার রাজ্যের কল্যাণের জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি। তিনি তখন আমাকে জড়িয়ে ধরলেন এবং সত্যি আমিও সেদিনকে অনেক খুশি ছিলাম। আমি বললাম, আমার বাবা মা এবং আত্মীয় স্বজন ওদেরকে ডাকা হবে না? তখন সর্দার বললেন, হ্যাঁ, ওদেরকেও ডাকবো। বিয়ের আয়োজন করতে দাও, সময় যেতে দাও, আমি ওদেরকে সমস্ত কিছু বলবো। কিন্তু হ্যাঁ, আমরা যে জিন এই সম্পর্কে কিন্তু ওরা কখনো জানতে পারবে না, এটা তুমি মাথায় রেখো, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। ওই মুহূর্তে আমি সত্যি খুব খুশি ছিলাম। সকলে চলে গেল এবং আমি আমার নিজের কক্ষে তখন বসেছিলাম। ওই মুহূর্তে আচমকা একটা ঘ্রাণ এবং আলো চারদিকে ছড়িয়ে পড়ল। আমি বললাম, মালেকা, দুষ্টুমি করছো কেন? মালেকা তখন এসে আমাকে সত্যি জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে ও এত জোরে চুমু খেতে লাগলো যে আমি নিজেই দিশেহারা হয়ে যাচ্ছিলাম এবং ও আমাকে সত্যি খুব ভালোবাসে তা এখন বোঝা গেল। আমাকে বললো, আমি ছাড়বো না, এখন থেকে তো তুমি আমার। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এইখানে আসার পর আমার দিনকাল বেশ ভালোই কাটছিল। এই কথা বলার পর আমার প্রায় 1 সপ্তাহ এখানে কেটে গিয়েছে এবং এই 1 সপ্তাহ আমি মালেকার সঙ্গে এত সুন্দর সুন্দর সব মুহূর্ত কাটিয়েছি যা কিনা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ এবং সুন্দর মুহূর্ত ছিল। আমাকে সর্দার বিয়ের ব্যাপারে তেমন কিছু বলেননি, কবে শুরু করবেন অথবা কি হবে। এই কয়েকদিনে এই রাজ্যের অনেক কিছু সম্পর্কে আমি দেখেছি, জেনেছি এবং শুনেছি, পাশাপাশি সব কিছু সম্পর্কে নিগরানিও করেছি। সবাই ফাঁকিবাজ ছিল কৃষিক্ষেত্রে এবং সেই সঙ্গে উৎপাদনশীল যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রের সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলেছি। সেদিনকে সন্ধ্যার ঠিক আগাগ মুহূর্তে আমি মালেকার সঙ্গে আমার রুমের মধ্যে বসেছিলাম। মালেকা আমার কোলের মধ্যে বসেছিল। ঠিক সেই মুহূর্তে সর্দার ঘরে এসে উপস্থিত হলেন। দেখে ফেলেছে কিনা জানি না, তবে আমরা পর্দার আড়ালে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম, সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আমি উঠে এসে বললাম, জি সর্দার, বলুন। তিনি তখন বললেন, আমি শুধুমাত্র তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে নয়, বরঞ্চ তুমি বলেছিলে আমাদের উপদেষ্টা যে আছেন তিনি ফাঁকিবাজি অথবা দুর্নীতিতে এক্সপার্ট। সেহেতু আমি চাই তুমি এখন থেকে শুধুমাত্র আমার মেয়ের জামাই নয়, বরঞ্চ এই রাজ্যের উপদেষ্টা হিসেবে জয়েন করো। তার জন্য অতি শীঘ্রই আমি সবাইকে জানিয়ে দিব, তোমাকে আমার জামাই হিসেবে ঘোষণা করব এবং তোমার বাবা মাকে এখানে নিয়ে আসার জন্য আজকে তুমি বাড়িতে যাও এবং সেখান থেকে নিয়ে আসো। আমি চাচ্ছি সামনের শুক্রবার, মানে 2 দিন পরে তোমাদের বিয়ে দিতে। আমি বললাম, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই, তবে সত্যি কথা বলতে আপনাদের রাজ্যের উপকার করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। সর্দার আমাকে বললেন, তুমি সত্যি খুব বুদ্ধিমান ছেলে, সেই সঙ্গে খুব সাহসী বটে। তুমি আসার পর থেকেই আমাদের রাজ্যের অনেক কিছু পরিবর্তন হয়েছে, পাশাপাশি আমাদের এই গ্রামটা আশেপাশের আরো সকল গ্রাম থেকে অনেক বড় হয়ে উঠেছে এবং সেই সঙ্গে আমরা অর্থনীতির দিক দিয়েও অনেক সমৃদ্ধি অর্জন করেছি। এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে এবং তুমি খুবই বুদ্ধিমান এবং সাহসী ছেলে এবং সামনে থেকে তুমি আমাদের এই রাজ্যের ভালোর জন্য কাজ করবে, আমি সেটাই আশা করি। আমি তখন বললাম, জি আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে। তারপর উনি চলে গেলেন।
ওই মুহূর্তে মালেকা এসে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। মালেকা এই কয়েকদিনে আমাকে এক অনন্য ভালোবাসার জগতে নিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে উড়ন্ত অবস্থায় ও আমাকে বের করে নিয়ে গেল। মালেকা চাইলে উড়তে পারে এবং চাইলে আরো অনেক কিছু করতে পারে। গতদিন রাতে আমরা সমুদ্রের ঠিক মাঝখানে গিয়েছিলাম। সেখানে একটি দ্বীপ আছে, সেই দ্বীপের মাঝখানে আমরা সময় কাটিয়েছিলাম। আজকে কোথায় নিয়ে যাই জানি না। অনেকক্ষণ উড়তে লাগলাম। উড়তে উড়তে হঠাৎ করেই একটা বিশাল সবুজ উপত্যকার মাঝখানে এসে নামলাম। শুধু কি সবুজ, চারিদিকে ফুলের বাগান। সম্ভবত এটা চায়নার কোনো ফুলের বাগান, কারণ এত বড় ফুলের বাগান ওই দেশে আমি টিভিতে দেখেছি। আমি তখন মালেকাকে বললাম, এটা পৃথিবীর কোন প্রান্তর? সে আমাকে বলল, সে কোন প্রান্তর আমি বলতে পারবো না। আমি তো উড়তে উড়তে তোমার সঙ্গে চলে এসেছি, এবং সত্যি কথা এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমি তোমার মধ্যে কি দেখেছি, তবে সত্যি কথা বলতে তোমাকে যতখানি ভালোবেসেছি তা হয়তো নিজেকেও কোনোদিন ভালোবাসিনি। সত্যি তুমি এক অন্যরকম সৌন্দর্য, তোমাকে আমার খুব ভালো লাগে। আমরা তাড়াতাড়ি বিয়ে করছি কবে? আমি বললাম, বিয়ে আব্বা হুজুর বলেছেন 2 দিন পরে হবে। আমাকে বাড়িতে যেতে বলেছে, আম্মা এবং আমার ভাইদেরকে নিয়ে আসতে বলেছে, কারণ ওনারা এখানে এসে তারপর সমস্ত কিছু করবেন। এতে করে সম্ভবত তোমার আব্বার গেলেই ভালো হবে। আমি গিয়ে নিয়ে আসবো, আম্মাজানকে আবার বলবো। তখন ও বললো, তুমি বললে না কিসের জন্য? আমি বললাম, বলতাম, কিন্তু তারপর বলল, ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি আব্বাজানের কাছে বলবো। আমরা বেশ খানিকক্ষণ ফুলের বাগান দিয়ে হাঁটলাম হাতে হাত রেখে। আকাশে ভরা জ্যোৎস্না, চারিদিকে এক সুন্দর অন্যরকম মুহূর্ত এবং ফুলের ঘ্রাণে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকক্ষণ আমি এবং ও হেঁটে তারপর বাড়ির দিকে আসতে শুরু করলাম। আসার পথে রাস্তার মধ্যে 2 জিনের দেখা। জিন দুটো আমাদেরই ওই অঞ্চলের জিন। ওনারা আমাকে বললেন যে, আপনি আসার পর থেকে দেশের অনেক উন্নয়ন হয়েছে, তবে আপনার পিছনে অনেক শত্রু আছে। আপনারা দয়া করে এরকম বাহিরে ঘোরাঘুরি করবেন না। আপনার বাবা মায়ের পিছনেও সম্ভবত শত্রু লেগেছে। আপনার বাবাকে ধাক্কা মেরে গাছ থেকে কোনো এক জিন ফেলে দিয়েছে। এই কথা শোনার পর তখন আমি রেগে গেলাম। বললাম, সত্যি কথা, আপনারা জানলেন কিভাবে? জিন দুটোর মধ্যে থেকে একজন বললেন, আমি দেখেছি ওদিক দিয়ে যাত্রা করার সময়, এবং ওরা বলা বলি করছিল এটাই। আমি তখন এক মুহূর্ত দেরি করে না করে মালেকাকে সঙ্গে করে আমাদের বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম আব্বা সত্যি সত্যি পা ভেঙে ফেলেছে, এবং নারকেল গাছ থেকে কেউ একজন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যে আব্বা কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, ডাক্তার এমন কথা বলেছিল, সে প্যারালাইসিস থেকে ঠিক হয়ে নারকেল গাছ পর্যন্ত উঠে চলে গিয়েছে। আর সেইখানে একটা জিন এসে তার পা ভেঙে দিল। এটা খুবই জঘন্য এবং খারাপ বিষয় হয়েছে। ওই খবর আমার যে হবু শ্বশুর মশাই আছেন তার কান পর্যন্তও পৌঁছে গেল। তিনি সমস্ত রথ এবং জিনেদেরকে নিয়ে আমাকে দেখতে আসলেন, এবং আব্বাকে তিনি দেখলেন। দেখার পর বললেন, আমি আপনাদের কাছে প্রস্তাব নিয়ে আজকেই আসতাম, তবে এরকম একটি দুর্ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। আপনার এইটার চিকিৎসা আমাদের ওইখানে হবে, আমাদের বাড়িতে। আর হ্যাঁ, আমি যে কথা বলার জন্য আপনাদের কাছে আসতে চেয়েছিলাম, মূলত আপনাদের ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে, এবং আমি চাই ও আমার মেয়েকে বিয়ে করুক। ওরা একে অন্যকে পছন্দ করে। আমার আম্মা শুনে বলল, এটা তো খুবই ভাগ্যের কথা। আমার ছেলে এবং আমরা খুবই দরিদ্র পরিবারের, আমাদের সাথে আপনারা আত্মীয়তা করবেন আমাদের বিশ্বাস হচ্ছে না। লোকটি তখন বললেন, আত্মীয়তা শুধুমাত্র জাতপাত অথবা ধনী গরিব দেখে হয় না, বরঞ্চ ভালো মানুষ এবং ভালো জিন বলতে গিয়ে সে থেমে গেল। বলল, ভালো লোকেদের সঙ্গেই হয়। তারপর আমার আব্বাজান বললেন, আপনি আসলে খুব ভালো মানুষ ভাই, আপনাকে আমার বিয়াই হিসেবে পেলে আমি সত্যিই খুব আনন্দিত হব। ওই অবস্থায় আমার আব্বাজান এবং পরিবারের সকলকে রথে করে চড়িয়ে নিয়ে যাওয়া হলো, এবং যাওয়ার সময় একটা আটকা গাড়িতে নিয়ে যাওয়া হলো, যাতে করে তারা না বুঝতে পারে। তারা যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, আলিশান এই বাড়ি এবং প্রাসাদ দেখে সকলে চমকে গেল, এবং ওইখানকার সকলকে বলা হলো যেন ওরা কোনোভাবে টের না পায় যেটা একটা জিনের জগৎ, বা এখানে জিনেরা থাকে। ওইখানে যাওয়ার পর আমার আব্বাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, এবং কবিরাজ তার পায়ে টোটকা দিয়ে সমস্ত কিছু দিয়ে বললেন কি যে ঠিক হয়ে যাবে সপ্তাহ 2 মধ্যেই। যাই হোক, ওই অবস্থায় ওইখানে সমস্ত বিয়ের আয়োজন করা হলো, এবং আমার হবু শ্বশুর মশাই তিনি আশেপাশের সব জায়গাতেই ওরকমভাবে কড়া নিগরানি দিয়ে রেখেছে, যাতে করে কোনো জায়গায় কেউ আসলে যদি কিছু কিছু করে থাকে এবং সেই শয়তান জিনগুলোকে দেখে থাকে, তাহলে তাদেরকে ধরে নিয়ে আসতে। ওরা কি আর এই অঞ্চলে আছে? ওরা কোথায় চলে গিয়েছে? তারপর 2 দিন পর এবং আমাদের বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসলো। চারিদিক খুব সুন্দর করে সাজানো হয়েছে। এত সুন্দর বাসর হবে আমার কখনো ভাবতে পারিনি। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো।
অসংখ্য জিন সেখানে উপস্থিত ছিল আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমি এবং মালিকা একটা বড় সোফার উপর বসেছিলাম পাশাপাশি। সবাই আসছিল, দেখছিল, দোয়া এবং আশীর্বাদ দিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। সে কি মুহূর্ত! আমার সত্যি এত দুর্দান্ত লাগছিল, আমি সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারবো না। সময় আস্তে আস্তে এভাবেই গড়াতে লাগলো। আমাদের বাসর ঘর ওইখানে সাজানো হয়েছিল, পুরো ঘরটা একদম ফুল দিয়ে সাজিয়ে ফেলা হয়েছিল। মালিকা যেদিন আমার সঙ্গে আমার বিছানায় প্রথমবার শুলো, ও আমাকে বলল, আমি তোমার বুকে মাথা রেখে আজীবন শুয়ে থাকতে চাই এবং এই অনুভূতি কখনো অম্লান হয়ে যাবে না। সেদিনকেই আমি তাকে ওয়াদা করেছিলাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গেই থেকে যাব। বিয়ের পরবর্তী কয়েকদিন আমার আব্বা এখানেই থাকলেন এবং 2 সপ্তাহ পর্যন্ত, মানে যতদিনে সুস্থ না হয়। মালিকা সবসময় তার যত্ন করতেন এবং ও যখন রাজকুমারী সেটা সে ভুলেই গিয়েছিল আমার প্রেমে। তারপর আমি রাজ্যের উপদেষ্টার দায়ভার গ্রহণ করলাম, মানে দায়িত্ব গ্রহণ করলাম। উপদেষ্টা পদে আমার বসার স্থান হচ্ছে গিয়ে ঠিক সর্দারের পাশে। প্রতিদিন কত শত বিচার আসতো এবং তখনকার সমস্ত বিচার আমিই করতাম। আমি ওনাকে বলতাম এবং উনি রায় দিতেন। মূলত এখানে অনেক ধরনের অপরাধ এবং অন্যায় হয়ে থাকে, সেগুলোর সঠিক তদন্ত এবং সঠিক নিগরানি আমি করতে লাগলাম। আগে তো উনি শোনা কথায় বিশ্বাস করে তারপর উনি রায় দিয়ে দিতেন। এমন অনেক বিষয় আছে যা কিনা আসলে চোখে দেখা বা মুখের কথায় সত্যি হয় না। অনেক ধরনের রিসার্চ এবং তদন্ত আনার পর তারপর গিয়ে সেটা সত্য হয়। ওনার বেশ কিছু লিটল বাহিনী ছিল যেগুলো শুধুমাত্র ওনার নিজের যে রাজ্য আছে বা নিজের যে প্রাসাদ আছে সেই প্রাসাদের আশেপাশে ঘোরাফেরা করত। আমি একদিন ওনাকে প্রস্তাব দিলাম, আব্বা হুজুর, আমি যদি আপনাকে বলি যে আপনি একটা পুলিশ টিম বা সশস্ত্র টিম গঠন করুন, তাহলে আপনার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। কারণ এই কয়েকদিনে 2টো খুন হয়েছে এবং সেই খুনের বিচার করার জন্য আসল আসামি বা যাই হোক কোনো কিছু পাওয়া যায়নি। তখন তিনি বললেন, কিভাবে করতে হবে বিষয়টা? আমি বললাম, কিছু যুবক আছে, তাদেরকে আপনি আপনার এই পুলিশ বাহিনী বা যে লেঠেল বাহিনী আছে তার জন্য প্রস্তুত করুন এবং সেটা আমি প্রস্তুত করব আমার নিজের নিগরানিতে। শুধু কি তাই, পাশাপাশি আপনি কিছু বুদ্ধিমান জিনদেরকে ডাকবেন। যারা বুদ্ধিমান তাদেরকে উচ্চ পদস্থ এবং উচ্চ পর্যায়ে দেওয়া হবে। একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করবেন যেখানে ওরা এই জিনিসগুলো এবং এই পুরো অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনী ওরা ধরে রাখবে। তাতে করে কোনো সমস্যা হবে না, কেউ কোনো অপরাধ করার সাহস পাবে না এবং সবকিছুর বিচার হবে সরাসরি এখানে এবং ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হবে। শ্বশুরমশাই বললেন, ওইটা তো অলরেডি আছে। আমি বললাম, আছে, কিন্তু সেটার ধরন পরিবর্তন করতে হবে। ডিপার্টমেন্ট এবং বুদ্ধিমান জিনগুলোকে নিয়োগ দিতে হবে, যারা একটু শক্তিশালী তাদেরকে জনবলের নিয়োগ দিতে হবে। একথা বলার পর, এরকমটা সকলের মাধ্যমে বলার পর অসংখ্য লোকজন, মানে জিন যারা আছে দরিদ্র, তারা আবেদন করলো এবং শেষমেশ তাদেরকে নিয়ে গঠন করা হলো এক অন্যরকম বড় পুলিশ টিম। তারপর তাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হলো। সব মিলিয়ে আমি যেদিন এই রাজ্যে প্রথমবার এসেছিলাম সেদিন যে পরিবেশ ছিল, এই গ্রামে যখন প্রথম দিন ঢুকেছিলাম সেদিনকার যে পরিবেশ ছিল আর 6 মাস পরের যে পরিবেশ ছিল, দুটো ছিল সম্পূর্ণ আলাদা এবং অন্যরকম। আমাকে পেয়ে তিনি তার মেয়ের জামাই করে নিয়েছেন। এই বিষয়টা যেমন অদ্ভুত, ঠিক তেমনই এখানে এসে আমি নিজে থেকেই অনেকটা পরিবর্তন হয়েছি এবং এখানকার সমস্ত কিছু আমার নিজের করে দেখতে শুরু করেছি। এটাও বেশ অদ্ভুত। এখান থেকে চলে যাওয়ার পর, মানে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার কয়েকদিন পর, আমাদের বাড়িতে আমার বাবা এবং মা যখন ফেরত যান, মানে 10-15 দিন পর, তিনারা গিয়ে সম্পূর্ণ অবাক হয়ে যান। কারণ আমাদের বাড়ি একটা প্রায় 10 ফুট প্রাচীর দিয়ে ঘেরা এবং বাড়িটা প্রায় দোতলা একটা আলিশান প্রাসাদের মতো হয়ে উঠেছে এবং এটা এই 15 দিনে জিনেরা তৈরি করেছে আমার শ্বশুর মশাইয়ের কথা শুনে। আমি তখন তাকে বললাম, এমনটা কেন করেছেন? তিনি বললেন, এটা তোমার জন্য করেছি আর তোমার বাবা মায়ের নিরাপত্তার জন্য করেছি। ওই বাড়িতে কোনোদিন কোনো জিন প্রবেশ করতে পারবে না আর তোমার বাবা মার নিরাপত্তার স্বার্থে সবসময় জিনেরা থাকবে সেখানে। তুমি যেখানে চাকরি করো এটা আমি তোমার বাবা মাকে বলে দিয়েছি, আমার এখানে থাকো। সেহেতু তোমার বাবা মা কখনো এটা চিন্তা করবেন না যে তাদের ছেলেকে আমি ছিনিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে, তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চালচলন আমার কাছে সত্যি খুব ভালো লাগে এবং এটা আমি অনেক বছর ধরে চেয়েছিলাম আমার মেয়ের জামাইটা অন্ততপক্ষে এরকম হোক। বড় মেয়ের জামাইগুলো তোমার মতো এরকম স্বাধীন না অথবা এরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না। তুমি সত্যি এই দেশে আসার পর থেকে এই দেশের ভাবমূর্তি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আমরা আমাদের সংসার বেশ সুখেই চলছিল, আমরা বেশ আনন্দেই সময় কাটাতে লাগলাম। হঠাৎ করে একদিন আমাদের রাজ্যের সীমান্তে একটা অন্যরকম বিপত্তি এসে জুটল। বিপত্তিটার ধরন ছিল আলাদা।
ধারণাটা এমন ছিল যে পাশের রাজ্যের মানে আমাদের ওইখান থেকে প্রায় 800 মাইল দূরের একটি রাজ্যের এক শয়তান জিনেদের নজর আমাদের রাজ্যের উপর পড়ল এবং ওরা আমাদের এখানকার খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং সমস্ত কিছু কপি করার জন্য উঠে পড়ে লাগতে লাগলো। এবং তেনারা আমার কাছে এসেছিল আমি যখন আমার স্ত্রীর সঙ্গে মানে মালেকার সঙ্গে সমুদ্রের পাড়ে বসেছিলাম। আমি বসে আছি, ঠিক সেই মুহূর্তে বিশাল আকৃতির একটা হ্রদ আমার পাশে এসে থামলো। সেখান থেকে একজন বড় আকৃতির একজন লোক নামলেন। লোকটার চোখে মুখে বেশ অন্যরকম মানে শয়তানের মতো ভাব আছে। এসে আমাকে বললেন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? লোকটি তখন বললেন, তোমার সাথে কথা হচ্ছে যে তুমি আমাদের রাজ্যের হয়ে কাজ করো, আমাদের রাজ্যের কিছু সমস্যা আছে, সেগুলো তুমি সমাধান করে দাও, তোমার অনেক বুদ্ধি নাকি শুনেছি। এই কথা শোনার পর আমি বললাম, সেটা যদি করতেই হয় আপনি আমার শ্বশুরমশাইয়ের কাছে যান, আমাদের যে সর্দার আছে সর্দারের কাছে যান। সর্দার যদি অনুমতি দেয় এবং আপনার সাথে যদি চুক্তি করে তাহলে অবশ্যই আমি যাব, আমি অবশ্যই শুনবো। আমি সর্দারের ব্যক্তিগত উপদেষ্টা, সেহেতু আমি চাইলেই সেখান থেকে যেতে পারি না আপনার সঙ্গে। লোকটি তখন বললেন যে সর্দার তোমাকে কি দিবে, তুমি তার উপদেষ্টা। সেখানে আমি বললাম, দেখুন সে উপদেষ্টা হোক আর যাই বানাক আমাকে, আমি তার মেয়ের জামাই, আর তাছাড়া আমি আপনার হয়ে কেন কাজ করব। লোকটি তখন বললেন, কাজ করবা কারণ আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দিব, এত দিব যে তুমি তোমার আজীবন তোমার কয়েক গোষ্ঠী বসে খেতে পারবে। আমি বললাম, থাক, আমার দরকার নেই, আমি যেরকম আছি সেরকম ভালো আছি। আমার যদি কিছু নাও থাকে আমি আমার সিএনজিটা আমার নতুন করে চালিয়ে আমার নিজের সংসার চালাবো, বুঝতে পেরেছেন? আপনি এখন এখান থেকে আসতে পারেন। লোকটা সম্ভবত আমার কথা শুনে বেশ আহত হয়েছে, আহত হওয়ারই কথা। তিনি আমাকে বললেন, একজন মানুষের এত দিমাগ, আমি তোমাদেরকে দেখে ছাড়বো। তাই বলে তিনি আমাকে এক প্রকার হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে গেলেন। বিষয়টাকে আমি তেমন আমলে নেইনি, কারণ ওনারা হয়তো এরকম কোনো কিছু করতে পারবেন না যার জন্য আমার ক্ষতি হবে। তবে উনি যে আমাদের গ্রামের ক্ষতি করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি বাড়িতে আসার পর প্রায় মাঝখানে কয়েকদিন সময় কেটেছে, আমি তেমন কিছু করিনি। আব্বা, আমি এবং আমার স্ত্রী মালিকা তিনজনে আমরা বসে খাবার খাচ্ছিলাম। ওই মুহূর্তে হঠাৎ করে মালিকা মাথা ঘুরে পড়ে যায় এবং ওকে যখন বৈদ্যের কাছে বা আয়াদের কাছে নেওয়া হয় তারা তখন বলে যে উনি অন্তঃসত্ত্বা এবং সন্তান আসতে চলেছে। এই কথা শুনে আমি বেশ খুশি হয়ে যাই, কিন্তু সেই সময় একটা দুঃখের সংবাদ আসে আমাদের বর্ডার প্রান্ত থেকে। সেখানে নাকি কিছু জিনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাও আবার পুলিশ সদস্যের জিন, এবং তাদেরকে মেরে এই রাজ্যের কিছু গুপ্ত জিনিস এখান থেকে পাচার করেছে এখানেরই এক মানে নিজস্ব বিশ্বস্ত লোক, এবং সেটা অন্য রাজ্যে পাচার করে দিয়েছে। এটা যখন আমি জানতে পারি আমি বললাম, কখন গিয়েছে? লোকটি তখন বলল, বেশি দূর হয়তো যায়নি, হয়তো এখান থেকে 2 ক্রোশ পার হয়েছে। তবে যে রাজ্যে ওই জিনিসটা বিক্রি করবে সেই রাজ্য পর্যন্ত যেতে হলে ওকে আরও 2 দিন যেতে হবে, কারণ ও সোজা পথে যাবে না। আমি তখন বললাম, তাকে হলো ধরা যাবে। এই রাজ্যের যত বিশ্বাসপত্র আছে বা যা যা গোপন বিষয় আছে, রাজ্যের ম্যাপ সহ আশেপাশে যা কিছু আছে, হিসাব টিকার সব তথ্য নিয়ে দিয়েছে। এতে করে যদি ওরা আমাদের এখানে আক্রমণ চালায় তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই ওদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হব। একে তো খুশির খবর, তারপরে আবার এরকম একটা বিপদ সংকেত। আমি তখন বললাম, আব্বা হুজুর, আপনার সব থেকে দ্রুতগামী যে ঘোড়াটি আছে, উড়ন্ত পক্ষীরাজ ঘোড়া, সেটি আমাকে দিন, আর সেই সঙ্গে আরও 100 জন জিন আমার সঙ্গে পাঠান। আমি ওকে ধরে খুব শীঘ্রই ওই জিনিসগুলো নিয়ে আসবো। সে তখন বলল, তুমি সাধারণ মানুষ, তুমি যাবে কিভাবে? আমি তাকে বললাম যে আমি নিয়ে আসবো, আপনি এটা কোনো চিন্তা করবেন না। আপনার এই গ্রাম, আপনার এই দেশ, এটা আমারও দেশ। এখন থেকে আমি এটা সমস্ত কিছু নিজের মতো করে দেখব। ওই অবস্থায় আমি ওইখান থেকে বেরিয়ে আস্তাবল থেকে পক্ষীরাজ ঘোড়াটার উপর চড়লাম। আমি এর আগে একা একা কখনো ঘোড়া চালাইনি, তবে সেদিনকে খুব সুন্দর ঘোড়া চালালাম। অনেকটা পথ যাওয়ার পর আমি তাকে খুঁজছিলাম যে সে কোথায় যেতে পারে। সাধারণত জিনেদেরকে তো আমার দেখার ক্ষমতা নেই। আমি 2 জন গুপ্ত জিনকে নিয়ে এসেছিলাম যারা কিনা এই বিষয়গুলো জানে বা বোঝে। আমি বললাম, দেখো কোন দিকে গিয়েছে। ওরা শুকে বলল, এদিকটাই গিয়েছে। অনেকটা দূরে যাওয়ার পর হঠাৎ করেই আমার মনে হলো কেন যেন এইখানে কোন একটা জায়গায় আছে। জঙ্গলের মধ্যে আমি নামলাম। নামার পর ওরা বলছিল যে এখানে নেই, কারণ ওরা নাকি গন্ধ শুকতে পাচ্ছে না। আমি বললাম, এখানেই কোন একটা জায়গা আছে, এখানে যেহেতু কেউ আসে না, কিন্তু আমি পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কেউ একজন এদিক দিয়ে হেঁটে গিয়েছে। সে বললো, কোনো প্রাণীও তো হতে পারে। আমি বললাম, না, জিনেদের জুতার ডিজাইন এরকম, আমি দেখেছি। তারপর আমি একটু সামনে গিয়ে আর একটু উপরের দিকে তাকিয়ে দেখি একটা মরা গাছ আছে, এবং ওরা বলছে এখানে কেউ নেই। তারপর ওই মরা গাছের খোলসের মধ্যে আমি জোরে একটা লাথি মারলাম। লাথি মারার সঙ্গে সঙ্গে সেই খোলসটা ভেঙে পড়ে গেল।
এবং তার মধ্যে থেকে সেই জিনটা ওইখানে বসে ঘুমাচ্ছিল এবং ওই খোলসের মধ্যে এমন কিছু জিনিস ও দিয়ে রেখেছে যে ওইখানে চাইলে কেউ নিরাপদে আশ্রয় নিতে পারে। ওকে তখন ধরে ফেলা হলো, পাশাপাশি সেই কাগজপত্রগুলো ওর কাছ থেকে উদ্ধার করা হলো। তারপর ওই অবস্থায় মাত্র 2 ঘন্টার ভিতরে ওকে ধরে আমি নিয়ে আসলাম। এবং সত্যি কথা, আমার শ্বশুরমশাই যখন দেখলেন যে আমি সত্যি ওকে ধরে নিয়ে এসেছি এবং আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি নিয়ে এসেছি, তখন উনি খুব খুশি হয়ে যান এবং বলেন যে সত্যি আমি আমার রাজ্যকে হয়তো হারিয়ে ফেলতাম, আমার দেশকে হয়তো রক্ষা করতে পারতাম না। তুমি আসার পর থেকে আমার দেশের এত পরিমাণ উন্নয়ন হয়েছে যে আমি সত্যি অনেক আনন্দিত। এই অবস্থায় তখন আমাদের রাজ্যের চারপাশে, আমরা যেখানে থাকতাম গ্রামের চারপাশে এমন বেষ্টনী দেওয়া হলো এবং সমস্ত উচ্চপদস্থ স্থানে এমন এমন লোকজনকে বসানো হলো যারা কিনা শুধুমাত্র আমাদেরই বিশ্বস্ত হবে এবং সকলে আমাদের কথা শুনবে। এইভাবে এই রাজ্যকে তখন আমি সেভ করেছিলাম। সত্যি কথা বলতে ওই দেশ এবং ওই গ্রামের প্রতি আমার একটা অন্যরকম মায়া আছে, অন্যরকম টান আছে যা কিনা আমি অন্য কোনো কিছুর জন্য পাই না। আমি ওদেরকে যখন ওইখান থেকে বিতাড়িত করলাম এবং ওদেরকে ভয় দেখিয়ে তাড়ালাম, তখন রাজ্যের সবাই আমার প্রতি খুশি হয়েছিল এবং সকলে বলছিল যে রাজা হওয়ার যোগ্যতা আমিই রাখি, এখানকার সর্দার। তবে আমি সেটাকে নাকচ করি, কারণ আমি তাদেরকে বলি আমার শ্বশুরমশাই তিনি সম্মানিত ব্যক্তি, তিনি উত্তরাধিকারী সূত্রে যাকে দিয়ে যাবেন সেই হবে। তার অনেকগুলো ছেলে আছে, ছেলে থাকতে মেয়ের জামাইকে কেন সে উত্তরাধিকারী ঘোষণা করবে? এটা কখনো হতে পারে না এবং আমি এটা কখনো চাইও না। আমার যদি কখনো কোনো খারাপ দিন আসে তাহলে আমি এখান থেকে চলে যাব এবং আমি আবার পুনরায় সিএনজি চালানো শুরু করব, যেটা আমি আগে করতাম আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত। এই কথা বলার পর তখন আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমার মতো একটা ছেলে দরকার যে কিনা আমার সমস্ত কিছু সামলে রাখবে। আমি সত্যি তোমার প্রতি অনেক গর্ববোধ করি। সর্দারের ছেলেগুলো মানে আমার শালা এবং সমিন্দি যারা ছিল তারা আমার কতটা পছন্দ করতো না, কারণ আমি সর্দার মানে আমার শ্বশুরমশাইয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি জানতাম যে ওরা হয়তো আমাকে হিংসা করে। আমি ওদের সম্পদ বা ওদের এই রাজ্য বা কোনো কিছুর প্রতি কোনো সময় লোভ ছিল না। তবে সত্যি কথা বলতে আমি এই রাজ্যের ভালো চাই সবসময় এবং আনন্দে থাকতে চাই। ওই ঘটনার পর আমার দিনগুলো বেশ ভালো কাটছিল। কয়েক মাস পরে মানে বছর গড়াতেই আমার কোলে সন্তান আসলো, মানে হচ্ছে আমার স্ত্রীর কোলে, মালিকার কোলে, এবং একটা কন্যা সন্তান যে কিনা ছিল চাঁদের মতো সুন্দর এবং এত চমৎকার। সবাই তাকে দেখে পছন্দ করত। যেমন আমার চেহারা এবং রূপ পেয়েছিল, ঠিক তেমনি তার মায়ের মতো সৌন্দর্য এবং আমার মতো সাহসিকতা এবং বুদ্ধিমত্তা। আমাদের সময় সেখানে ভালো কাটছিল এবং ভালো কাটতে শুরু করলো, যা কিনা এক অন্যরকম অধ্যায় আমাদেরকে নিয়ে যেতে লাগলো। আমি জানি না একজন সিএনজি ড্রাইভার হিসেবে আমার জীবনে অন্য কোনো কিছু করার দরকার ছিল কিনা, তবে আমি এখন সুখী আছি সেখানে এবং খুব ভালো আছি, যা কিনা আমার জীবনকে করেছে সমৃদ্ধশালী। এবং তারপর থেকে আমাদের ওইখানে আর তেমন কোনো সমস্যা হয়নি। আমি চাই আমরা সারা জীবন এখানে আনন্দে, সুখে এবং উল্লাসে কাটিয়ে দিতে। আমার আরেকটা সন্তান পৃথিবীতে আসতে চলেছে এবং সে আসলে আমাদের এই সংসার পূর্ণ হবে। আমি জানি না কেন আমার শ্বশুরমশাই আমাকে তার ছেলে এবং মেয়েদের থেকে সব থেকে বেশি ভালোবাসেন। এটা কি শুধুমাত্র তার বিশ্বস্ততার কারণে নাকি আমার বুদ্ধিমত্তার কারণে আমি জানি না। তবে আমরা আজীবনই এরকম সুখে শান্তিতে ভালো মতো কাটিয়ে দিতে চাই, ভালো মতো থাকতে চাই। আমার সিএনজিটা আমার ঘরে তখনও ওরকমভাবে রাখা, আমি ওইটাকে বিক্রিও করিনি, কোনো কিছুই করিনি, কারণ আমি জানি ওইটাই আমার ভাগ্য বদলেছিল এবং এখন আমি এক অন্যরকম ভাগ্যের সন্ধানে এখানে আছি এবং এখানে সকল জিনেরা আমাকে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে এবং আমাকে অন্য সকলের থেকে অনেক বেশি সম্মান করে। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এবং জানান কেমন লেগেছে। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের ফেসবুক পেজটি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করুন আরজে ইমরান লিখে। আমাদের ফেসবুক পেজেও আমাদের ঘটনাগুলো শেয়ার করা হয়। আশা করি আপনাদের কাছে ঘটনাগুলো ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।